হসপিটালে ভাঙচুর শুরু করে দিয়েছে রোজ। আজ সে প্রচুর পরিমাণে রেগে আছে। সবাই ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। রোজ চৌধুরীর সামনে গলা তুলে কথা বলবে এমন সাহস কারো নেই। রাগে পুরো শরীর কাঁপছে রোজের। নিমু হসপিটালে আসছিল একটি বাচ্চাকে নিয়ে। পড়ে গিয়ে বাচ্চাটির মাথা থেকে প্রচুর রক্ত ঝরছে। বাচ্চাটার চিকিৎসা করানোর জন্যই হসপিটালে আসা। হসপিটালে এসে এসব দেখে নিমুর মাথায় আগুন ধরে গেল। এটা কোনো হসপিটালের পরিবেশ হতে পারে? নিমু রেগে গিয়ে রোজের গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। এটা হসপিটাল, আপনার বাবার তৈরি বাসা না। কিসের ক্ষমতায় হসপিটালে ভাঙচুর করছেন? এসব তৈরি করতে কষ্ট লাগে না? অন্যের কষ্টের ফল নষ্ট করার কোনো অধিকার নেই আপনার। রোজ কিছু বলতে যাবে তার আগে নিমুর চোখের দিকে তাকিয়ে থেমে যায়। তার চোখে অনন্ত মায়া, কি মায়াবী দেখতে। তার চোখে কখনো কোনো মেয়েকে এমন মায়াবী মনে হয় নাই। গালে হাত দিয়ে মনে মনে বলল, এই সোয়াই অসম্ভব ভালোবাসা। রোজকে কিছু বলতে না দিয়ে নিমু তাড়াতাড়ি করে বাচ্চাটাকে নিয়ে ভেতরে চলে গেল। কিছু লোক নিমুকে মারতে যাবে, রোজ তার হাতের ইশারা দিয়ে থামিয়ে দিল। মেয়েটার কত বড় সাহস আপনার গায়ে হাত তোলে! একবার হুকুম দিন স্যার, মেয়েটার গলা থেকে মাথা আলাদা করে দিব। আর একবার এই কথা বললে তোমাকে আমি 2 টুকরো করে ফেলবো। খোঁজ লাগাও, মেয়েটা কে, কোথায় থাকে, কি করে। 24 ঘন্টার মধ্যে সবকিছু জেনে আমার সামনে হাজির হবে। না হলে কি হবে বুঝতেই পারছো। বলেই রোজ চলে গেল। আসুন পরিচয় পর্ব সেরে ফেলি। এতক্ষণ যারা কথা বলছিল আমাদের গল্পের নায়ক নায়িকা। আমাদের গল্পের নায়ক রোজ চৌধুরী, বাবা মায়ের একমাত্র ছেলে। খুব রাগী, কারো কথা শুনে না, নিজের মতো চলে। দেখতে মাশাল্লাহ। বাবা নামকরা বিজনেসম্যান, মা গৃহিণী। আমাদের গল্পের নায়িকা ফাবিয়া বোসরা নিমো এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। 2 বোন হবার কারণে তার বাবা তাদের ছেড়ে চলে যায়। মা আর বোন অভাবের সংসার টানতে না পেরে নিমুকে 10 বছর বয়সে অনাথ আশ্রমে রেখে যায়। সেখান থেকে নিমুর বড় হওয়া, পড়াশোনা করে নিজের জীবনটা এগিয়ে নিয়ে যাওয়া। নিমুর আম্মু আর বোন যেদিন নিমুকে অনাথ আশ্রমে রেখে গিয়েছিল, সেদিন রাস্তা পার হবার সময় নিমুর চোখের সামনে তার মা আর বোনকে একটা গাড়ি এসে পিষে দিয়ে চলে যায়, যার জন্য নিমু এখনো ভয়ে মাঝে রাতে চিৎকার দিয়ে ওঠে। আজ ফিরতে কতটা দেরি হয়ে গেল, তাই না বল? বলল পিহু, নিমুর অনাথ আশ্রমের বেস্ট ফ্রেন্ড। আমরা কি ইচ্ছে করে দেরি করেছি নাকি? বাচ্চাটার কি অবস্থা হয়ে গেছিল? বলল নিমু। তুই তো সব টাকা বাচ্চাটার পেছনে খরচ করে ফেললি। এখন তোর কোচিং এর বেতন দিবি কি করে বল? বলল পিহু। আরে সমস্যা নেই, আমি ক্লাস 9-এ যেই মেয়েটাকে পড়াই না, ও মেয়েটার মা আমাকে এখনো বেতন দেয় নাই। মাস শেষ উনি বেতন দিলে কোচিংয়ের বিল পরিশোধ করে দিব, বলল নিমু। তুই বাচ্চাদের কিভাবে যে পড়াস আমার মাথা নষ্ট হয়ে যায়। আমি যদি না পড়াই তাহলে চলবো কি করে? আমার দেখাশোনা পড়াশোনার খরচ কে বহন করবে বলো তো? আমি বুঝি রে, এতিমের কি জ্বালা। আল্লাহ যেন কোনো সন্তানকে এতিম না করে। আমরা যে কষ্টটা সহ্য করছি, আল্লাহ যেন পৃথিবীর কোনো সন্তানকে এমন কষ্ট না দেয়, বলল পিহু। পিহু সোনা, কান্না করে না পাখি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ তাআলা এতিমদের অনেক বেশি ভালোবাসেন, জানিস তো? আমাদেরকেও উনি খুব বেশি ভালোবাসেন, তাই আমাদের এতিম করে দিয়েছেন। আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু এতিম ছিলেন। তিনিও আমাদের মতো এতিম হয়ে জীবনযাপন করেছেন। আমাদের ওনার পথ প্রদর্শন করা উচিত, তাই আল্লাহ উপরে আমাদের ভরসা রাখা উচিত। নিমকি শোনা, তুই এত ভালো কেন রে বলতো? কি সুন্দর করে কথা বলিস। একটু মন খারাপ করতে পারি না আমি তোর জন্য। আমি থাকতে আমার পিহু সোনার মন খারাপ হতে দিতে পারি? কথা কম বল, আর চল আশ্রমে ফিরতে হবে। নিমু আর পিহু আশ্রমে আসতেই একদল বাচ্চা এসে নিমুকে ঘিরে ধরল। নিমু খুশি হয়ে সবার হাতে একটা করে চকলেট ধরিয়ে দিল। সবাই খুশি হয়ে চলে গেল। স্যার, মেয়েটার নাম পাবিয়া বুশরা নিমু, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। বাবা মা কেউ নেই, অনাথ আশ্রমে থাকে। টিউশনি করে নিজে নিজের খরচ বহন করে। আর 7 দিন পরে মেয়েটার 18 বছর পূর্ণ হবে। অনাথ আশ্রমের চোখের মণি নিমু। রোজ উঠে লোকটির বুকে লাথি মেরে বলল, ওর নাম ধরে ডাকার সাহস যদি কেউ দেখিয়েছিস, জ্যান্ত পুঁতে ফেলবো। ওর নাম ধরে ডাকার অধিকার শুধু আমার,
আর কারো না, বুঝতে পারছিস? বলেই সিটি বাজাতে বাজাতে চলে গেল রোজ। পরের দিন সকালবেলা নিমু আর পিহু কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাস্তায় একদল ছেলে এসে পিহুর সাথে অসভ্যতামি করতে লাগলো। নিমু গিয়ে ছেলেটির গালে থাপ্পড় বসিয়ে দেয়। ছেলেটির রাগে নিমুর গলা থেকে ওড়নাটা কেড়ে নেয়। সাথে সাথে ছেলেটির দেহ থেকে হাত আলাদা করে দেওয়া হয়। ছেলেটি মাটিতে পড়ে মৃত্যু যন্ত্রণায় গড়াগড়ি খাচ্ছে। নিমু ভয়ে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে নেয়। পিহু ভয়ে নিমুর পেছনে লুকিয়ে পড়ে। ছেলেটির ছটফটাটি দেখে তৃপ্তির হাসি হাসে রোজ। রোজের জিনিসের দিকে ভুলেও কেউ হাত দেওয়া তো দূরে থাক, নজর দিলে চোখ তুলে ফেলবো। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় ওর অসম্মান করার? এই আবর্জনাকে আমার মুখের সামনে থেকে সরা। ওকে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে ফেল, একটা পিঁপড়াও যেন ওর নাগাল না পায়। রোজ কথাটি বলার সাথে সাথে কালো পোশাক পরা একদল লোক এসে ছেলেটিকে নিয়ে যায়। রোজ চিৎকার করে বলে ওঠে, নিমু শুধু আমার, ওর দিকে হাত দেওয়া তো দূরে থাকলো, কারো ছায়াও পড়লে এর থেকে করুণ অবস্থা হবে। বলেই রোজ চলে গেল। নিমু আর পিহু এখনো পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। এতটুকু সময়ের মধ্যে কি কি হয়ে গেল, সবকিছু মাথার উপর দিয়ে গেল। নিমকি শোনা, সেই ছেলেটা না যাকে তুই কালকে হসপিটালে মেরেছিলিস? কি সাংঘাতিক ছেলে, মানুষ খুন করতেও দুবার ভাবছে না। মায়া দয়া বলে কিছুই নেই। তোর দিকে কেউ নজর দিলে তার এই অবস্থা হবে। উনি কি আদৌ মানুষ নাকি অমানুষ? ওনার কি মাথা খারাপ? ছোট্ট একটা কারণ নিয়ে কেউ এমন করে কাউকে মারতে পারে? সাইকো একটা মানসিক হাসপাতালে পাঠানো উচিত। তুই ওনাকে কিছু বললি না? কোথায় গিয়েছিল তোর সাহস? কুত্তা, তুই আমার বেষ্টু নাকি শত্রু বলতো? তুই কোথায় আমাকে সাহস দিবি তা না করে আমাকে দোষারোপ করছিস? তোর সাথে কোনো কথা নেই। নিমকি শোনা, রাগ করিস না, আমি এমনি বলেছি। আচ্ছা, তোর এত রাগ কই থেকে আসে? আমি যদি ছেলে হতাম তাহলে তোকে বিয়ে করতাম, তারপরে রাগ করলে দিতাম কয়েকটা লাগাই। এই জন্যই আল্লাহ তোকে ছেলে বানাই নাই। বলে দুজন হেসে দিল। বক বক করবি নাকি? কলেজে যেতে হবে। নিমু আর পিহু হাঁটা শুরু করলো। একটু দূরে যেতে নিমু খেয়াল করলো কেউ তাদের ফলো করছে। নিমু পেছনে ঘুরে একদল মেয়েকে দেখতে পেল, জিন্স আর টি শার্ট পরা, চুলগুলো উঁচু করে বাঁধা। নিমু ভ্রু কুঁচকে তাকালো তাদের দিকে, এগিয়ে গিয়ে বলল, অনেকক্ষণ ধরে দেখছি আপনারা আমাদের ফলো করছেন। স্যারের আদেশ, 24 ঘন্টা আপনার সাথে থাকতে বলেছে। আরে আজব তো, কে আপনাদের স্যার? একদম আমাদের ফলো করবেন না, যান গিয়ে নিজের কাজ করুন। স্যারের কথা শোনায় আমাদের কাজ ম্যাম। ম্যাম? কে ম্যাম? স্যার আমাদের আপনাকে ম্যাম বলতে বলেছে। আপনার নাম নিলেও স্যার আমাদের শেষ করে দেবে। কে স্যার? কিসের স্যার? আপনাদের স্যার নিশ্চয়ই সাইকো, না হলে এমন অদ্ভুত সব কথা কেউ বলে? মাথার তার কাটা আছে। আপনাদের স্যারের 1 কেজি তার কিনে লাগিয়ে নিতে বলবেন, আর একদম আমাদের ফলো করবেন না, যত সব। বলেই নিমু আর পিহু হাঁটা শুরু করলো। কিন্তু মেয়েগুলো কথা শুনছে না, তাও ওদের পিছু পিছু আসছে। নিমকি শোনা, আমার মনে হয় তুই হসপিটালে ওই ছেলেটাকে মেরেছিলি না। আমার মনে হয় ওই ছেলের লোক এরা। আমাদের মেরে ফেলবে না তো আবার? আমার খুব ভয় লাগছে। ধুর, মেরে ফেলা কি এতই সহজ নাকি? আর আমি মৃত্যুকে ভয় পাই না, মরলে মরবে, ভয় পাওয়ার মেয়ে আমি না, ওকে? কথা বলতে বলতে ওরা কলেজে চলে আসলো। আজ কলেজে সবার আচরণ কেমন জানি লাগছে। নিমুকে দেখলে সবাই দূরে সরে যাচ্ছে। যে স্যার কথায় কথায় নিমুকে কথা শোনাতো, একটু ভুল ফেলে কথা শোনাতে একচুল পরিমাণ ছাড় দেয় না, সেই স্যার আজ নিমুর সাথে মা বলে কথা বলছে। মানা যায়, অবাক করা বিষয়। নিমু শোনো, তোমার সাথে আমার একটু কথা আছে, যদি একটু দাঁড়াতে কথাটা বলতাম। বলল তিয়াস। হ্যাঁ তিয়াস ভাইয়া, বলো কি বলতে চাও? একটু তাড়াতাড়ি বলবে, হ্যাঁ আমার টিউশনই আছে। আসলে আর বলতে পারলো না, তার আগে ছেলেটির গালে থাপ্পড় বসিয়ে দিল রোজ। তোর সাহস কি করে হয় আমার নিমুর সাথে হেসে হেসে কথা বলার? তোকে আমি শেষ করে দিব, এমন ভাবে মারবো একটা পাখিও টের পাবে না। আপনি সবসময় আমার পেছনে পড়ে আছেন কেন বলেন তো? কেন আমাকে এভাবে বিরক্ত করছেন? আমাকে কেউ কিছু বলতেই পারছে না, অমানুষের এসে মারছেন। তোমার আশেপাশে যে আসবে আমি সবাইকে শেষ করে দিব। তুমি শুধু রোজের,
তোমার আশেপাশে যে আসবে সেদিনই তার জীবনের শেষ দিন হবে। রোজ চিৎকার করে বলতে লাগলো, নিমু শুধু আমার, ওর দিকে তাকানো তো দূরে থাক, ওর পাশে কারো ছায়া দেখলেও এর পরিণতি এমন হবে। বলেই ছেলেটিকে মারতে লাগলো। সবাই ভয়ে সেখান থেকে সরে গেল। নিমু গিয়ে রোজকে আটকানোর চেষ্টা করতেই রোজ নিমুর হাত চেপে ধরে বলল, কে হয় ও তোমার? কিসের এত দরদ? ওকে মারলে তোমার এত লাগছে কেন? তোমার মনে সবকিছু শুধু আমার জন্য থাকবে। তুমি আমার চোখের সামনে অন্য কারোর জন্য কষ্ট পাবে এটা আমাকে দেখতে হবে? ওকে তো আমি মেরেই ফেলবো। আরে ভাই, এই লোকটাকে কেউ বোঝাও। আপনি কি মানুষ? অমানুষ একটা। আপনাকে মানসিক হসপিটালে রেখে আসা উচিত। আমাকে মানসিক হসপিটালে রেখে আসা উচিত, তাই না? কাল থেকে তোমার কলেজে আসা বন্ধ। আমি তোমার আশ্রমের টিচার পাঠিয়ে দিব। কতগুলো টিচার লাগবে তোমার? এই ছেলেদের মধ্যে এসে তোমার পড়াশোনা করা লাগবে না। বলেই নিমুর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। পিহু ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। নিমু চুপ করে বসে আছে। রাগে পুরো শরীর জ্বলছে তার। চিনা নেই জানা নেই হুট করে একটা ছেলে এসে তার জীবনের সব বিষয়ে মাথা ঘামাচ্ছে। এটা একদম নিমুর পছন্দ হচ্ছে না। ছেলেটাকে উচিত শিক্ষা দিতে হবে। মেয়েদের এতটা দুর্বল ভাবা একটা স্বভাব হয়ে গেছে। নিমু বসে বসে ভাবছিল কি করা যায়। তখনই ঝড়ের গতিতে পিহু এসে হাজির। নিমকি শোনা, তুই ঠিক আছিস? এই বাজে ছেলেটা তোর কোনো ক্ষতি করে নাই তো? তুই এখানে আসলি কি করে? আমি এখানে আসবো না, তাহলে তোর শ্বশুর বাড়ি যাব? তুই কেমন বান্ধবী রে? একটা ছেলে আমাকে তোর সামনে দিয়ে টানতে টানতে নিয়ে চলে আসলো, আর তুই মুখ দিয়ে একটা কথাও বের করলি না। কেউ যদি আমাকে তোর সামনে খুনো করে রেখে দিয়ে চলে যায়, আমার মনে হয় তুই তাও কিছু বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাকবি। লক্ষ্মী সোনা আমার, রাগ করিস না। এই লোকটাকে দেখলে আমার খুব ভয় লাগে। কেমন জানি ঝড়ের গতিতে কাজ করে। তখন দেখা গেল আমি আছি, কিন্তু আমার কথা নাই। দেহ থেকে প্রাণ পাখিটা সোজা আল্লাহর কাছে চলে গেছে। তখন তুই আমাকে কোথায় পাবি? তুই চুপ কর, আর ন্যাকামে বাদ দিয়ে আমাকে উপায় বল কিভাবে লোকটাকে শিক্ষা দেওয়া যায়। বড্ড বার বেড়েছে লোকটা। নিমু কি জিনিস বুঝবে মজা। একটা থাপ্পড় দিয়ে যে অবস্থা হয়েছে, অন্য কিছু করলে না জানি কি করবে, বলল পিহু। বুঝেছি, তোর কিচ্ছু করা লাগবে না, আমি একটা ব্যবস্থা করছি। তোর মতো বান্ধবী যেন শত্রুরও না হয়। থাক, আগে টিউশনিটা করিয়ে আসি। বলে নিমু টিউশনি করাতে চলে গেল। নিমু কলিং বেল চাপ দিতে লামিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। মনে হয় তিনি এতক্ষণ নিমুর জন্য অপেক্ষা করছিলেন। লামিয়ার আম্মু নিমুর হাতে মাসের বেতন বুঝিয়ে দিয়ে বলল, লামিয়াকে আর পড়াতে হবে না মা, আমরা লামিয়ার জন্য নতুন টিচার ঠিক করে ফেলেছি। কিন্তু আন্টি, হঠাৎ আমাকে না জানিয়ে নতুন টিচার ঠিক করলেন, আমি কি কোনো ভুল করছি আন্টি? না মা, তুমি কোনো ভুল করো নাই। আমাদের মেয়েকে আর পড়াতে হবে না, এতটুকুই জানি। তুমি আর কাল থেকে পড়াতে আসবে না। বলেই উনি দরজা লাগিয়ে দিলেন। নিমুর মনটা বেশ খারাপ হয়ে গেল। 3টা টিউশনি করে, সে তার পড়াশোনার খরচ বহন করে। এখন যদি এগুলো চলে যায় কি করবে সে? একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ ভরসা, যার কেউ নেই তার আল্লাহ আছে। উনি যেমন একটা পথ বন্ধ করে দিয়েছেন, ওনাকেই 10টা পথ খুলে দিতে হবে। বলেই হাঁটা শুরু করলো নিমু। পরে 2টা বাচ্চাকে পড়াতে গিয়ে একই অবস্থা। আজকে হচ্ছেটা কি আমার সাথে? প্রথমে ভেবেছিলাম লামিয়ার আম্মুর হয়তো আমার পড়ানো ভালো লাগছে না, সেজন্য আমাকে বাদ দিয়ে দিল, কিন্তু সবাই না করে দিল। অবাক করা ব্যাপার। তখনই নিমুর নিশের আম্মুর কথা মনে হলো। তিনি শেষে বলেছিলেন অল্প বয়সে প্রাণ হারানোর শখ হয় নাই। নিমু কিছুটা আঁচ করতে পারলো। রেগে আশ্রমে ফিরে আসলো। নিমুকে এত তাড়াতাড়ি ফিরতে দেখে পিহু বলল, নিমকি শোনা, আজ তোর এত তাড়াতাড়ি পড়ানো হয়ে গেল? আচ্ছা, ভালো হয়েছে। আজ আগে পড়ানো শেষ হয়েছে। এই দেখ, আমি নিজের হাতের কাপড় কিনে এনে তোর জন্য জামা বানিয়েছি। কি রে, তুই টাকা পেলি কোথায়? তোর কাছে তো টাকা থাকার কথা না? এখন মাসের শেষ, শুধু শুধু টাকা নষ্ট করতে গেলি কেন? তো শুরু হয়ে গেল গুরুজন গিরি করা। আমার পাখির জন্য আমি কিনেছি। সামনে আমার সোনা পাখিটার জন্মদিন। আমি দামি কিছু তো তোকে কিনে দিতে পারবো না, তাই আমার পক্ষ থেকে এই ছোট্ট একটা উপহার। খুব পাকা কথা শিখেছিস, তাই না রে? এমন কাজ একদম করবি না। নিজের কাছে 10 টাকা না থাকলে কারো কাছে চেয়ে দেখ, যা পাস নাকি। জীবন এত সহজ না, টাকা পয়সায় হিসেব করে খরচ করবি। তুই আমাকে বকছিস নিমকি?
শোনা, আমি কতটা ভালোবাসে তোর জন্য জামাটা বানালাম, তুই খুশি হয়ে আমাকে আদর করে দিবি, তা না করে আমাকে বকছিস। ন্যাকার ষষ্ঠী, ঢং বাদ দে, যা আমাকে এক গ্লাস পানি খাওয়া। মাথাটা খারাপ হয়ে আছে, আজকে 3টা টিউশনি করাতে গেলাম, 3টাই বাসা থেকে আমাকে না করে দিয়েছে জানিস। বলে তোমার কাল থেকে আসা লাগবে না, বেতনও পরিশোধ করে দিয়েছে। বলিস কি রে নিমকি শোনা, সত্যি তোকে না করে দিয়েছে? তুই কি আমার বান্ধবী লাগিস? তোর সাথে আমি মজা করব? পিহু ভ্রুকুচকে নিমুর দিকে তাকিয়ে বলল, তাহলে আমি তোর কি লাগি জামাই? একটা দিব। তুই আমার জামাই হতে যাবি কেন? তুই আমার বোন লাগিস, বুঝছস? বান্ধবীর থেকেও বড় কিছু, আমার কলিজা তুই। তুমি ওকে কলিজা বললে কেন? দরজার কাছে দাঁড়িয়ে থেকে বলল রোজ। রোজকে দেখে পিহু ভয়ে নিমুর পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। আপনি এখানে কোন সাহসে আমাদের রুমে প্রবেশ করেছেন? বউ পাখির রুমে প্রবেশ করতে আবার সাহস লাগে নাকি? আমার বউ, আমি যখন ইচ্ছে তখন আসবো। তার আগে বলো, তুমি ওকে কলিজা কেন বললে? আরে আজব, ওকে আমি অনেক ভালোবাসি তাই ওকে কলিজা বলছি, তাতে আপনার সমস্যা কি? রোজ নিমুর গাল চেপে ধরে বলল, আমার সমস্যা আছে। তুমি শুধু আমার, তাই কলিজা বলতে হলে আমাকে বলবে। ওকে কেন বললে? ওকে আমি শেষ করে দিব। বলে পিহুর গলা টিপে ধরল। রোজের কাণ্ড থেকে নিমু বড় বড় চোখ করে ধাক্কা দিয়ে রোজকে ফেলে দিল। এদিকে পিহু বেচারে প্রাণ যায় যায় অবস্থা। তুমি আমাকে এই মেয়েটার জন্য ধাক্কা মারলে? এই মেয়েটাকে আমি খুন করে ফেলবো। আপনি থামুন, অনেকক্ষণ ধরে আপনার পাগলামি দেখে যাচ্ছি। আপনি এমন কেন করছেন? কি ক্ষতি করছে আপনার? প্লিজ আমাকে বিরক্ত করা ছেড়ে দিন। এত রাতে 2টা মেয়ের রুমে আসছেন, আপনি জানেন এর জন্য আপনার কত কথা শুনতে হবে? আমাদের নামে বাজে কথা বলবে। আপনি চলে যান, না হলে খারাপ হয়ে যাবে। আমি থাকতে তোমাকে কে বাজে কথা বলবে? কার এত সাহস দেখি? ডেকে নিয়ে আসো, আদর করব। আপনি একটা সাইকো, আপনার মানসিক হসপিটালে থাকা উচিত। আপনাকে বাইরে রেখেছে কে? তাকে কঠিন শাস্তি দেওয়া হোক। নিমুর কথায় রোজ রেগে নিমুর হাত উল্টিয়ে ধরলো পেছন থেকে। আমাকে মানসিক হসপিটালে রেখে আসা উচিত, তাই না? তাহলে তোমাকেও আমার সাথে যেতে হবে, তুমিও থাকবে আমার সাথে। না, ভাইয়া ওকে নিয়ে যাবে না। নিমুকে ছাড়া আমি রাতে ঘুমাতে পারি না। নিমুকে জড়িয়ে না ঘুমালে আমার ঘুমই আসে না। গটগট করে বলে ফেললো পিহু। রিপনের দিকে তাকিয়ে ভয়ে শুকনো ঢোক গিল একবার। তুমি আর নিমুর সাথে ঘুমাবে না। আমি যদি দেখেছি তাহলে তোমার খবর আছে। 100 বার ও আমার সাথে ঘুমাবে। আর কথায় কথায় অসভ্যের মতো হাত ধরলেন কেন? লজ্জা থাকলে কোনোদিন আমার সামনে আসবেন না। আপনার মুখ দেখতে ইচ্ছে করছে না। কিন্তু সারা জীবন আমার সাথেই তোমাকে থাকতে হবে। আর মাত্র 5টা দিন, যত পারো উড়ে নাও, তারপরে তুমি আমার কাছে বন্দি পাখি। খুব সুন্দর ছিল জোকসটা, এবার আসতে পারেন। আপনার মাথায় সত্যিই সমস্যা আছে, ভালো ডাক্তার দেখিয়ে দিবেন। নিমু কারো কথাই চলে না। আপনি যা বলবেন আর আমি লক্ষ্মী মেয়ের মতো তাই শুনবো। তাহলে আপনি ভুল ভাবছেন, আর কোনোদিন এখানে আসবেন না। আপনার মুখ দেখতে চাই না আর কোনোদিন। বলে রোজের মুখের উপরে দরজা লাগিয়ে দিল। স্যার, কাজ হচ্ছে না। ছোট স্যার তো একটা মেয়ের পেছনে পড়েছে, সারাক্ষণ মেয়েটার দিকে খেয়াল রাখে, কি করছে না করছে, ছায়ার মতো লেগে থাকে। আমার মনে হয় ছোট ছায়ার মেয়েটাকে ভালোবাসে। হা হা হা। আপনি হাসছেন স্যার? কয়দিন হলো মেয়েটাকে চিনে? 2 দিন। 2 দিনে কখনো ভালোবাসা হয়? এটা ভালোবাসা না রে বোকা, এটা ভালো লাগা। 2 দিন পরে কেটে যাবে। তোমাদের যে কাজে দিয়েছি সেটা সঠিকভাবে পালন করো, না হলে সবগুলোর মাথা আলাদা করে দিব। লোকটির কথায় সবাই ভয় পেয়ে গেল। আমি কোনো অজুহাত শুনতে চাই না। যে করে হোক তোমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে। যাও, সবাই নিজের কাজে লেগে পড়ো। লোকটির কথা মতো সবাই যে যার কাজে লেগে গেল। আরে লোকটি এত সহজে চলে গেল? বলল পিহু। কেন আবার ডেকে আনবো? তুই একটু অপেক্ষা কর, আমি ডেকে আনছি, তারপরে দুজনে মিলে গল্প করবি, কেমন? নিমকি শোনা, না আমি মজা করছি, ডেকে আনিস না, আমাকে প্রাণে মেরে ফেলবে। নিমু রেগে পিহুর দিকে তাকালো। আচ্ছা তুই সবসময় এমন করিস কেন?
তুই কি ছোট বাচ্চা? মানুষটিকে দুইটা কথা শুনিয়ে দিলেও তো পারতি, তা না করে ভিতর মতো আমার পেছনে এসে লুকিয়ে পড়িস। কি করব বল, ওনাকে দেখলে আমার খুব ভয় লাগে। হঠাৎ করে এসে হামলা দেয়। তোকে ইচ্ছে করছে পচা পানিতে চুপিয়ে মারি। বকবক করতে করতে দুজন ঘুমিয়ে গেল। পরের দিন ফজরের ওয়াক্তে উঠে দুজন নামাজ পড়ে নিল। পিহু নামাজ পড়ে বই হাতে নিয়ে পড়তে বসলো। তুই পড়, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, বলল নিমো। আচ্ছা ঠিক আছে। রহিম স্যারের বাসায় কাজ দিয়েছিল, আমার করা হয় নাই রে, আমি বসে বসে করি। নিমু আর কোনো কথা না বলে বাইরে চলে আসলো। সকালে ঠান্ডা আবহাওয়াটা নিমুর কাছে খুব ভালো লাগে। তার প্রতিদিন নামাজ শেষ করে ভোরের আলো ফুটলেই হাঁটার জন্য বেরিয়ে পড়ে। নিমুর চোখ গোল গোল করে তাকিয়ে আছে এই সাত সকালবেলা রোজকে দেখে, তাও আবার রিক্সা নিয়ে, হাতে কতগুলো ব্যাগ। নিমু রেখে চলে যাবে তার আগেই রোজ এসে নিমুর হাতে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বলল, যাও, রেডি হয়ে আসো। নিমু রোজের কথায় পাত্তা না দিয়ে নিজের মতো হাঁটতে শুরু করলো। রোজ রেগে গিয়ে বলল, আমি তোমাকে কিছু বলেছি, আমার কথা তোমার কানে যাচ্ছে না? যাও, গিয়ে রেডি হয়ে এসো। যদি রেডি হতে কষ্ট লাগে আমাকে বলো, আমি রেডি করে দিচ্ছি। বলে ব্যাগগুলো হাতে ধরিয়ে দিল। আপনার লজ্জা শরম বলতে কিছু নেই? না, বিক্রি করে ফুচকা খেয়ে ফেলেছি। তুমি আজ জানলে আমার লজ্জা শরম নেই? আমার মনে হয় তুমি বাদে সবাই জানে যে আমার কোনো লজ্জা শরম নেই। অসহ্য মানুষ একটা, সারা দিন রাত কাজ নেই, মেয়েদের পেছনে পড়ে থাকেন। চলে যান, না হলে সবাইকে ডেকে মার খাইয়ে নিব। আচ্ছা বেশ, তবে ডাকো দেখি কাকে ডাকবে। আমি এখানে দাঁড়িয়ে রইলাম, তুমি ডেকে নিয়ে আসো। যা তা লোক একটা। বলে বিরক্ত হয়ে নিমু চলে গেল। রুমে এসে বিড়বিড় করতে লাগলো নিমো। নিমকি শোনা, কি হয়েছে তোর? এভাবে একা একা বকবক করছিস কেন? আমাকেও বল একটু, আমিও শুনি আমার পাখিটা কি বলছে। তোমার পাখিটা তোমাকে এটা বলতে এসেছে। কালকে লোকটা তোমাকে নিতে এসেছে, তোমার সাথে ঘুরতে যাবে, তারপরে পাশাপাশি বসে সুখ দুঃখের গল্প করবে। তাই তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। যাও সোনা পাখিটা, দেখা করে আসো, বলল নিমো। পিহু ভয়ে নিমোর দিকে তাকালো। নিমকি শোনা, তুই আমাকে এভাবে বলতে পারলি? আমি না তোর বোন হই? তুই আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিবি? নেকা ষষ্ঠী, লোকটা আসলে একটা সাইকো, না হলে এই সাত সকালবেলা কেউ রিক্সা নিয়ে আসে? নিজে চালিয়ে আসছে নাকি? বলল পিহু। না, তোর শ্বশুর আর তোর শ্বশুরের ছেলে কুলে করে নিয়ে আসছে। তোমাকে রেডি হতে বলছিলাম, আমার কথায় গুরুত্ব পেলাম না। এবার দেখো আমি কি করি। দরজার কাছ থেকে বলল রোজ। নিমু উঠে গিয়ে দরজা লাগিয়ে দিবে, আজ আর পারল না। রোজ দরজা ধরে দাঁড়িয়ে আছে। বৃথা চেষ্টা করো না পাখি, কোনো কাজে লাগবে না। চলো, তোমাকে আজ আমার নিজের হাতে সাজিয়ে দিব। তুমি আগে বলবে তো আমাকে সাজিয়ে দিতে হবে? এত ঢং করার কি আছে শুনি? কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয়। বাবা মা শেখায় নাই আপনাকে? বেয়াদবের মতো না বলে যখন তখন না বলে চলে আসেন। প্রয়োজন মনে করি না। খুব কথা হয়েছে না তোমার? বলে নিমুর গাল চেপে ধরলো। প্লিজ ভাইয়া, নিমকি সোনাকে ছেড়ে দিন, ওর ব্যথা লাগছে। রোজ চোখ গরম করে পিহুর দিকে তাকালো। পিহু ভয়ে চোখ নিচে নামিয়ে নিল। নিমু আমার, তাই আমার যা খুশি তাই করব। নিজের ভালো চাও তো রুম থেকে বেরিয়ে যাও। নিমু নিজেকে ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করে যাচ্ছে। কিল ঘুষি মেরেও কোনো কাজ হচ্ছে না। ভারী দেহের রোজের সাথে পেরে উঠছে না। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমি কি আসবো? বলল রোজ। না ভাইয়া, আমি চলে যাচ্ছি। পিহু, তুই একদম কোথাও যাবি না। যদি যাস তাহলে আমার সাথে কোনোদিন কথা বলবি না। পিহু অসহায়ের মতো রোজ আর নিমুর দিকে তাকিয়ে আছে। কি করবে সে এখন? কার কথা শুনবে? রোজ নিমুকে ছেড়ে দিয়ে বলল, 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে রেডি হয়ে যদি বাইরে না আসছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বলেই গটগট করে চলে গেল রোজ। নিমকি সোনা, তুই রেডি হয়ে নে, দেখি কি দিয়েছে। বলে নিমুর হাত থেকে ব্যাগগুলো নিয়ে খুলতে শুরু করলো। ব্যাগগুলো খুলে দেখলো খুব সুন্দর একটা নীল শাড়ি, সাথে চুড়ি, একটি বেলি ফুলের মালা, আর অনেক কিছুই দিয়েছে। পিহুর মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো, ওয়াও, কি সুন্দর শাড়ি! ভাইয়াটার পছন্দ আছে বলতে হবে।
নিমু দেখ, তোকে পরলে খুব সুন্দর লাগবে। তোর যখন এতই পছন্দ হয়েছে তুই শাড়িটা পরে নিজে ওনার সাথে চলে যা। রাগ করিস না নিমকি সোনা, আমি তোর ভালোর জন্যই বলছি। ভাইয়াটা যদি একবার আসে তাহলে সত্যি তোকে শাড়ি পরাতে শুরু করবে। রেডি হয়ে নে সোনা। নিমু কিছু একটা ভেবে শাড়ি পরে রেডি হয়ে নিল। নিমকে দেখে পিহু বলল, মাশাআল্লাহ নিমকি সোনা, তোকে পরীর মতো লাগছে। দে আমি তোকে ফুলের মালাটা মাথায় লাগিয়ে দেই। আমি থাকতে তুমি কেন দিবে? তোমার খুব সাহস হয়ে গেছে। তোমাকে বলছি না তুমি নিমুর থেকে দূরে দূরে থাকবে। বলে পিহুর হাত থেকে ফুলের মালাটি কেড়ে নিয়ে যত্ন সহকারে নিমুর মাথায় লাগিয়ে দিল। একদম পারফেক্ট লাগছে তোমাকে, এই না হলে আমার কুইন। যোগ শোনানো হয়ে গেছে, এবার আসুন, বলল নিমু। চলো আমার সাথে। বলে নিমুর হাত ধরে টানতে টানতে রিক্সার কাছে নিয়ে আসলো। উঠে বসো, একদম চালাকি করার চেষ্টা করবে না। এত সকালে আমাকে কোথায় নিয়ে যাবেন? রাস্তায় কেউ নেই, আমি যাব না। তোমাকে মেরে নদীর পানিতে চুবিয়ে রাখতে যাব। যদি আর একটা কথা বলো তাহলে এখানেই গলা কেটে দিব। এটাই তো ভালো পারেন আপনি, এছাড়া কি যোগ্যতা আছে আপনার? রোজ রেগে নিমুর দিকে তাকাতেই নিমু ভেঙচি কেটে রিক্সা চড়ে বসলো। রোজও গিয়ে নিমুর পাশে বসে পড়লো। আপনি এখানে বসলেন কেন? রিক্সা কি আপনার নানা চালাবে? তোমার নানা চালাবে, ওই দেখো তোমার নানা আসছে। নিমু খেয়াল করলো একজন মাঝ বয়স্ক তাদের দিকে এগিয়ে আসছে। লোকটি এসেই রোজকে বলল, তাহলে কি যাবো বাবা? জি মামা। রোজ বলার সাথে সাথে লোকটি রিক্সা চালানো শুরু করলো। আমি ভাবলাম আপনি রিক্সা চালাবেন। তুমি বললে চালাবো। এই মামা দাঁড়ান, আমি রিক্সা চালাবো। কি বলছো বাবা? এত সুন্দর নাটক কিভাবে করতে পারেন? আপনাকে নোবেল দেওয়া উচিত। আমার নোবেল লাগবে না, আমার তোমাকে লাগবে। তুমি তোমাকেই দিয়ে দাও। নিমু আর কোনো কথা বলল না। রিক্সা এসে দাঁড়ালো একটা পার্কের কাছে। পুরো পার্ক একদম ফাঁকা, একটা মানুষ নেই। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। রোজ রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে নিমুর হাত ধরে ভেতরের দিকে হাঁটতে শুরু করলো। নিমু রোজের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি এমন অসভ্যের মতো হুটহাট করে আমার হাত ধরেন কেন? এসব আমার একদম ভালো লাগে না। এটা কেমন জায়গায় নিয়ে আসছেন? কোনো মানুষজন নেই, কেমন জানি সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। আমি এখানে থাকবো না, আমাকে কেন নিয়ে আসছেন? রোজ হালকা হেসে নিমুর কানের কাছে গিয়ে বলল, ওই যে নদীটি দেখছো, তোমাকে মেরে ওর মধ্যে রেখে দিব। রোজের শীতল কণ্ঠে বলা কথাগুলো নিমুর ভেতরে ভয়ের ঝড় বইয়ে দিচ্ছে। সেটা নিমু প্রকাশ করলো না, সাহস নিয়ে বলল, তো দাঁড়িয়ে আছেন কেন? মেরে ফেলুন। শুভ কাজে দেরি কিসের? এখন এই সময় কেউ নেই, মেরে ফাঁসিয়ে দিন, কেউ জানতে পারবে না। এই না হলে আমার কুইন। এত সুন্দর করে ভয় দেখালাম, এতটুকু ভয় পেল না। এই না হলে রোজের বাঘিনী। আচ্ছা, সাইকোটার নাম রোজ? মনে মনে বলল নিমু। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি নিমু আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, আর আপনি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছেন? মৃত্যু হচ্ছে মুসলিমদের জন্য একটা উপহার। কোনো মুমিন ব্যক্তি মৃত্যুকে ভয় পায় না। হাসলে তোমাকে খুব সুন্দর লাগে নিমু। নিমু অবাক হয়ে বলল, আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো আপনার নাম বলি নাই। ভালো লাগাটাকে ভালোবাসায় পরিণত করতে চাই নিমু। এটা আমার প্রশ্নের উত্তর ছিল না। আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আপনার নাম রোজ? কেন, প্রেমে পড়ে গেছে বুঝি? আপনি একটা চাতা। বলে নিমু নদীর দিকে এগিয়ে গেল। নদীতে থাকা পদ্ম ফুল নদীর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। নিমু মুগ্ধ নয়নে প্রকৃতির সৌন্দর্য দেখতে ব্যস্ত। তা দেখে রোজ বলল, আমি তোমার সামনে থাকতে তুমি অন্য কিছু দেখছো কেন? তুমি শুধু আমাকে দেখবে, আমাকে। আমি নিশ্চয়ই আল্লাহর কাছে কোনো পাপ কাজ করছি, না হলে এমন আজব লোকের সাথে দেখা মিলে। আমার জীবনের সব থেকে বড় ফুল আপনার সাথে দেখা হওয়া। দেখা যখন হয়ে গেছে সারা জীবন আমাকে দেখতে হবে, বুঝতে পারছো? অন্য কিছু দেখার দরকার নেই। তুমি যার দিকে তাকাবে তাকেই আমি শেষ করে দিব। এই যে আমি আপনার দিকে তাকিয়ে আছি, এখন পালে নিজেকে শেষ করে দিন। আমি মরে গেলে তোমার কি হবে? অল্প বয়সে বিধবা হবার শখ জেগেছে মনে, তাই না? না না, এটা আমি হতে দিতে পারি না।
আপনি অনেক সুন্দর জোকস বলেন, আমার বেশ ভালো লাগে। প্রথমত আমার বিয়ে হয় নাই, আর না আমি বিধবা হব। আপনি মরে গেলে আমি বেঁচে যাব একটা পাগলের হাত থেকে। দেখো, একদম আমাকে পাগল বলবে না, না হলে এখন কিন্তু সত্যি সত্যি পাগলামি শুরু করে দিব। বলেই নদীর কিনারায় একটি বিশাল গাছের নিচে থাকা বেঞ্চে বসে পড়ল। হাতের ইশারা দিয়ে নিমুকে ডাকলো। নিমু এখনো আগের ন্যায় দাঁড়িয়ে আছে। তা দেখে রোজ রেগে গিয়ে নিমুর কাছে এসে নিমুকে কোলে তুলে নিল। আরে কি করছেন? নামান আমাকে। আপনার মতো বেয়াদব ছেলে দুটো দেখি নাই। দেখো নাই, আমাকে দেখে নাও ভালো করে। বেশি ছোটাছুটি করো না পাখি, না হলে পানিতে ফেলে দিব। বলতে বলতে নিমুকে বেঞ্চে বসিয়ে দিল। তারপর বেঞ্চে শুয়ে নিমুর কোলে মাথা রেখে বলল, আমার চুলগুলো টেনে দাও, প্রচুর মাথা ব্যথা করছে। হাতি একটা, উঠুন। আমি পারবো না। আমাকে কি আপনার কাজের লোক পেয়েছেন? যখন যা বলবেন তাই করব। আমি কি উঠবো? আমি উঠলে তোমার খবর আছে। নিমুর দিকে তাকিয়ে বলল। নিমু বিরক্ত হয়ে রোজের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া করো না নাকি? হাতে শক্তি নেই? এইভাবে কেউ চুল টানে? এর থেকে পিঁপড়াও জোরে কামড় দেয়। রোজের কথা শুনে নিমু রেগে রোজের চুলগুলো দুহাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে চুলগুলো ঝাঁকিয়ে রোজকে তুলে ফেলল। বুঝতে পেরেছি, তোমাকে বেশি বেশি খাওয়াইতেই হবে। ঠিক মতো রাগটাও করতে পারো না। এর থেকে মশাও জোরে কামড় দেয়। আসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চুল ধরে মারতে হয়। আপনি আমাকে মারবেন? আপনার এত সাহস? তাহলে মশাকেই বলতে পারতেন, আপনাকে আদর করে চুল টেনে দিত। তুমি থাকতে মশা আদর করবে? কি লজ্জার ব্যাপার। তুমি চাইলে আদর করতে পারো, আমি কিছু মনে করব না। আপনার আদর লাগবে তাই না? বলেই নিমু রোজের দিকে এগোতে লাগলো। এই, সত্যি সত্যি আদর করবে নাকি? কিছুটা অবাক হয়ে নিমু রোজের কাছে এসে রোজকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল। ঘটনা এত দ্রুত ঘটায় রোজ হতভম্ব হয়ে গেল। নিমুকে আর পাইকে কোনো রকম দৌড়ে পালাতে ব্যস্ত সে। নিমু একটা গাড়ি ডেকে আশ্রমে ফিরে আসলো। নিমুকে দেখে পিহু বলল, তোকে কোথায় নিয়ে গিয়েছিল ভাইয়াটা? তুই ঠিক আছিস তো নিমকি সোনা? আসতেই পারলাম না, তোর ন্যাকামে শুরু হয়ে গেল। এই, তোকে সব কথার কৈফিয়ত দিতে হবে? যা মুখের সামনে থেকে সর। ভালো লাগছে না কিছু। তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? আমি তোকে ভালো কথাই বললাম, তুই রেগে যাচ্ছিস কেন? নিমু প্রায় কান্না কান্না হয়ে বলল, আমার আর ভালো লাগছে না। আল্লাহর কাছে কি পাপ করছি, এমন একটা পাগল এসে পেছনে পড়েছে। আমি সত্যিই খুব বিরক্ত হয়ে গেছি। এর একটা ব্যবস্থা করতে হবে। রোজ বাসায় প্রবেশ করতেই রোজের আম্মু মিসেস আফসানা চৌধুরী বললেন, তুমি এই সাত সকালবেলা কোথায় গিয়েছিলে রোজ? তোমার শরীর ভেজা কেন? ঠান্ডা লেগে যাবে। ইদানিং দেখছি হুটহাট করে নাই হয়ে যাও। দেখতেই যখন পাচ্ছ, এখানে বলার কি আছে আম্মু? তুমি তৈরি থেকো তোমার বৌমা বরণ করার জন্য। বলে নিজের রুমের দিকে চলে গেল রোজ। মিসেস আফসানা চৌধুরী দীর্ঘশ্বাস ছাড়লেন। তখনই নিশি এসে বলল, মামনি, টিফিন রেডি করে দিয়েছো? আমার দেরি হয়ে যাচ্ছে তো। প্রতিদিন যদি স্কুলে দেরি করে যাই আমার অনেক কথা শুনতে হয়। বলল নিশি। নিশি রোজের বড় আব্বুর মেয়ে। কেন? তোর মানে তোর মা বসে বসে কি কাজ করে যে তোর টিফিন রেডি করে দিতে পারে না? আমার আম্মুর বুড়ো বয়সে ঢং হয়েছে, সারাদিন নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে। আমাকে সময় দেওয়ার মতো তার সময়ই নেই। উনি পার্লারে গিয়েছেন নিজে রূপচর্চা করতে। আপু কলেজে গেছে, বাবা অফিসে চাচুর সাথে, রুহান ভাইয়াও কলেজে। এখন বলো, আমার মতো ছোট একটা প্রাণীকে দেখার মতো কারো কি সময় আছে? মন খারাপ করে না মা, মামুনি আছে না। আমি এখন তোমার টিফিন রেডি করে দিচ্ছি। আজ তোমার মা আসুক, আমি খুব করে বকে দিব। কেন তোমাকে সব সময় দেয় না? মিথ্যা আশা দেবে না মামুনি। আমি বড় হয়েছি, আমার এতটুকু বোঝার মতো ক্ষমতা হয়েছে। এমনি এমনি তো দশম শ্রেণীতে উঠি নাই। সত্যি তো, আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। রাগ করে না মা। তোর যখন একা লাগবে তুই আমার কাছে আসবি, দুজন মিলে জমিয়ে গল্প করব। মামুনি, আমার পরিবারটা এমন হয়ে গেল কেন? আগে আমাদের পরিবারে কত সুখ শান্তি ভালোবাসা ছিল,
এখন নেই কেন? দেখো মামুনি, তুমি যখন আরো একটু বড় হবে, আরো ভালো করে বুঝতে শিখবে, মাথায় চিন্তা থাকবে, তখন বুঝতে পারবে। এখন হাজার বোঝালেও মাথার মধ্যে কিছুই যাবে না তোমার। তুমি বসো, আমি তোমার টিফিন নিয়ে আসি। বলেই আফসানা চৌধুরী চলে গেলেন। একটু পরে টিফিন নিয়ে ফিরে আসলেন। নিশি টিফিন ব্যাগে ভরে নিয়ে বেরোতে যাবে, তখনই নিশির আম্মু বাসার ভেতরে প্রবেশ করে। আমার বাবুইটা স্কুলে যাচ্ছে বুঝি, বলল নিশির আম্মু। চোখ কি কপালে নিয়ে হাঁটো? দেখতেই যখন পাচ্ছ, তাহলে বোকার মতো প্রশ্ন করছো কেন? নিশি, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? মা হই আমি তোমার, এটা তোমার কেমন ব্যবহার? মায়ের কোন দায়িত্বটা তুমি পালন করছো? খুব কথা বলতে শিখে গেছো, এখন বুঝবে না, যেদিন তুমি মা হবে সেদিন বুঝতে পারবে। আপা, বাচ্চা মেয়েটার মাথার মধ্যে এসব দিবেন না, বাজে প্রভাব ফেলবে। আপনার উপরে রেগে আছে, বিকেলে ফিরলে ওর জন্য কিছু আনিয়ে রাখবেন, দেখবেন রাগ কমে গেছে। তুমি দেখেছো আফসানা, বাচ্চা মেয়ে কেমন বড় বড় কথা বলতে শিখে গেছে? সন্তানের মুখে এমন কথা শুনলে খারাপ লাগে না বলো? জন্ম দিয়ে এত কষ্ট করে বড় করলাম, এখন সে আমার দায়িত্ব নিয়ে প্রশ্ন করছে। আপা, বাচ্চা মেয়ে, রাগ করবেন না, চলুন খেয়ে নেবেন। সকালে না খেয়ে বেরিয়ে গেলেন। নিশির আম্মু মিসেস আমিনা চৌধুরী হতাশ হয়ে আফসানা চৌধুরীর সাথে গেলেন। নিমো আর পিহু কলেজে আসছে। অবাক করা ব্যাপার, কেউ তাদের সাথে বসছে না। ক্লাস করে ব্রেক টাইমে দুজন 10 টাকার বাদাম কিনে মাঠে বসলো গল্প করার জন্য। পিহু জানিস, আজকে একটা টিউশনে অফার পেয়েছি। ক্লাস 7-এ পড়ে মেয়েটা। আমাদের আশ্রমের পাশে 10তলা বাসাটা আছে না, ওই বাসার আন্টি আমাকে ওনার মেয়েকে পড়ানোর জন্য বলেছে। কখন বললো? আমিই তো তোর সাথেই আসলাম। আরে বোকা, ফোন করে বলছে। তোর নাম্বার পেলো কই? সেটা তো জানি না, আমাকে সন্ধ্যায় যেতে বলছে। ভালোই হলো বল, আশ্রমের কাছে কোনো সমস্যা হবে না। ভালো কথা মনে করেছিস। আমার রঙিন কাগজে কেনা লাগবে। দোকানে প্রায় সব ফুল শেষ। প্রয়োজনীয় সব জিনিসপত্র যদি কেনা না হয়, তাহলে আমার ছোট্ট ফুলের দোকানটা আর চলবে না, বলল পিহু। তোমাকে আমি কলেজে আসতে নিষেধ করেছিলাম, তুমি আমার নিষেধ অমান্য করো? তোমার এত সাহস? চিৎকার করে বলল রোজ। পিহু ভয়ে কেঁপে উঠল। নিমু শান্ত চোখ নিয়ে রোজের দিকে তাকিয়ে আছে। অসম্ভব লাল হয়ে আছে চোখ দুটো। পিহু, যা তো দেখে আয়, রাস্তায় কোনো ট্রাক আছে নাকি? যদি থাকে আমায় বল, আমি নিজের মাথা নিজের ট্রাকের নিচে দিব, তবুও এই পাগলটার সাথে কথা বলবো না। আমি থাকতে তুমি কষ্ট করতে যাবে কেন? চলো, তোমাকে কোলে করে নিয়ে গিয়ে রাস্তার মাঝখানে বসিয়ে দিয়ে আসি, বলল রোজ। আল্লাহ, তুমি আমাকে জাহান্নামে নিয়ে যাও, তবুও এই সাইকোটার হাত থেকে রক্ষা করো। আমিও যাব তোমার সাথে জাহান্নামে। তুমি যেখানে যাবে আমিও তোমার সাথে যাব। মামার বাড়ির আবদার? না, বউয়ের বাড়ির আদর। এখন চলো আমার সাথে, না হলে সত্যি সত্যি ট্রাকের নিচে রেখে আসবো। আপনার বাবা মায়ের সাথে দেখা করাবেন আমাকে? শ্বশুর শাশুড়িকে দেখার ইচ্ছা জাগছে? আগে না, তাদের একটু বুঝিয়ে বলবো যেন তারা পাগল বাহিরে না রাখে। আর একটা ভালো মানসিক হসপিটালে নাম বলে আসবো, যেন আপনাকে রেখে আসে। তাহলে চলো যাই। আমি কি একা যেতে পারি তোমাকে রেখে? সবাই নিজের বাসায় সংসার করে, আমরা না হয় মানসিক হসপিটালে সংসার করব। নিমু বিরক্ত হয়ে নিজের কপালে নিজে হাত দিয়ে বাড়ি মারছে। তা দেখে রোজ বলল, আমি থাকতে তুমি নিজের কপালে কেন বাড়ি মারছো? এসো, আমি হাতুড়ি দিয়ে তোমার মাথায় বাড়ি দেই, তাহলে দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এক কাজ করুন, তাই দিন, আল্লাহ আমাকে মুক্তি দিবে একটা পাগলের হাত থেকে। এত সহজে তুমি মুক্তি পাবে না, আমি যতদিন বেঁচে আছি। তাহলে আপনি মরে যান, তবু আমাকে বিরক্ত করা ছেড়ে দিন। আমাকে নিজের মতো বাঁচতে দিন। পৃথিবীতে মেয়ের অভাব নেই, তাদের মধ্যে কারো পিছনে ঘুরেন, আমার থেকে আরো ভালো সুন্দর মেয়ে পাবেন। কিন্তু সবার মধ্যে তো তোমাকে পাবো না, তাহলে সেই ভালো আর সুন্দর দিয়ে আমি কি করব? জিও ভাইয়া, আপনি দারুণ কথা বলেন। এই কথার উত্তরে কোনো কথাই হয় না, বলল পিহু। নিমু রাগি চোখে পিহুর দিকে তাকালো। এতদিনে তুমি একটা ভালো কথা বলেছো, কিন্তু এটা ভেবো না নিমুর কাছাকাছি তোমাকে আসতে দিব। তুমি সব সময় নিমুর থেকে দূরে থাকবে।
আমি আজই তোমাদের আলাদা থাকার ব্যবস্থা করে দিব। আপনি আলাদা করতে পারবেন না। আপনার থেকে নিমুকে আমি আগে চিনি। নিমুর ওপরে আমার সবচেয়ে বেশি অধিকার, আপনার না। ওকে, বলল পিহু। নিমু অবাক হয়ে তাকিয়ে আছে। আজ পিহুর হলোটা কি? এত সাহস কই থেকে পেল? যাক, তাহলে আমার একটু উপকার করলো। কথাগুলো বলে ভয়ার্ত চোখে রোজের দিকে তাকিয়ে আছে। রোজ অগ্নিদৃষ্টি নিয়ে পিহুর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে পিহুকে আজই খেয়ে ফেলবে। কি বললে তুমি? তোমার এত সাহস? আমার থেকে তোমার বেশি অধিকার? দেখাচ্ছি তোমাকে মজা। না থাকবে তুমি, আর না দেখাতে পারবে তোমার অধিকার। বলে পকেট থেকে চাকু হাতে পিহুর দিকে এগিয়ে যেতে লাগলো। পিহু ভয়ে শেষ। জীবন বাঁচানোর জন্য হলেও পিহু পালা। কোনো রকম নিজের প্রাণ হাতে নিয়ে দৌড় দিল পিহু। রোজও পিছনে পিছনে দৌড় দিল। দুজনের কাণ্ড থেকে নিমু হতভম্ব হয়ে গেল। এখনই যদি এদের না থামানো যায়, একটা কিছু হয়ে যাবে ভেবেই নিমুও দৌড় দিল। পুরো কলেজে ওদের কাণ্ড থেকে হাসাহাসির রোল পড়ে গেল। তা দেখে রোজ থেমে গেল। সবার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। রোজের দাঁড়ানো দেখে সবাই চলে গেল। এই ছেলেকে একদম বিশ্বাস নেই। ঝড়ের গতিতে কি করে ফেলবে। নিমু এসে রোজের সামনে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কি পাগল? পিহু একটা মেয়ে, আমার সাথে ছোট থেকে বড় হয়েছে। ওর অবশ্যই আমার উপরে বেশি অধিকার, তাই বলে আপনি ওকে মারবেন? শুধু মারবো না, জানে মেরে ফেলবো ওকে। তুমি শুধু আমার, তাই তোমার উপরে সবকিছুর অধিকারও শুধু আমার। ওর সাহস কি করে হয় আমার সামনে অধিকার নিয়ে কথা বলে? ওর কথা আমি চিরদিনের মতো শেষ করে দিব। আপনি আসলে একটা সাইকো। আপনাকে বাইরে রাখা মানে নিরাপদ মানুষের জীবন প্রাণ সংশয়ে থাকা। আপনাকে এক্ষুনি এই মুহূর্তে মানসিক হাসপাতালে রেখে আসা লাগবে। চলুন, আমি আপনার বাবা মায়ের সাথে নিজে কথা বলবো। ওকে চলো। বলে নিমুর হাত ধরে হাঁটা শুরু করলো। নিমু রোজের সবকিছু চুপচাপ মেনে নেওয়া দেখে অবাক হয়ে গেল। এত সহজে সবকিছু মেনে নেওয়ার মতো ভালো ছেলে উনি না। রোজ গাড়িতে নিমুকে বসিয়ে দিয়ে নিজেও গাড়িতে উঠে বসলো। তারপরে ফুল স্পিডে গাড়ি চালানো শুরু করলো রোজ। এত জোরে গাড়ি চালানো দেখে নিমুর চোখ বড় বড় হয়ে গেল। আরে কি করছেন? দেখে এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। আস্তে গাড়ি চালান। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? আমাকে বললে না আমি পাগল, আমাকে মানসিক হসপিটালে রাখা উচিত, তাই তোমাকে একটু পাগলামি দেখাই। আর একটা কথা বললে গাড়ি গাছের সাথে বাঁধিয়ে দিব। এতক্ষণ ভয় না লাগলেও রোজের কথায় বেশ ভয় পেয়ে গেল নিমু। অসম্ভবভাবে রেগে আছে রোজ। রাগের কারণটা বুঝতে পারছে না নিমু। খুব জোরে গাড়ি চালাচ্ছে রোজ। নিমু প্রচুর ভয় পাচ্ছে, কিন্তু বাহিরে প্রকাশ করছে না। চোখ বন্ধ করে মনে মনে কলেমা পড়তে শুরু করলো নিমু। যখনই সে কোনো বিপদে পড়ে তখনই কালেমা পড়া শুরু করে। এতে মনে অদ্ভুত এক শান্তি অনুভব করে নিমু। ভয়ের পাশাপাশি সাহসটাও ভেতরে চলে আসে তার। হঠাৎ করে রোজ গাড়ি থামিয়ে দেয়। তাল সামলাতে না পেরে নিমু পড়ে যেতে লাগলে রোজ বাম হাত দিয়ে ধরে ফেলে। এদিকে পিহু দৌড়াতে দৌড়াতে কখন যে রাস্তায় চলে এসেছে সেদিকে তার খেয়াল নেই। পেছনে তাকিয়ে দেখলো রোজ তার পেছনে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেললো পিহু। সাবধানের মার নেই, মানুষটাকে একদমই বিশ্বাস নেই। ঝড়ের গতিতে চলে আসবে আবার। পিহু দেরি না করে আশ্রমের উদ্দেশ্যে ধীর পায়ে দৌড়াতে শুরু করলো। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে হাতে থাকা বই খাতা সহ পিহু মাটিতে পড়ে গেল। কার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল সেটা দেখার জন্য উপরে তাকাতে লম্বা ফর্সা একটা ছেলেকে দেখতে পেল। দেখেই বোঝা যাচ্ছে ভালো পরিবারের ছেলে। পিহু জামা ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। তারপর ভয়ে ভয়ে ছেলেটিকে বলল, সরি, আমি আসলে দেখতে পাই নাই, ভুল, মাফ করবেন। তিহান মুগ্ধ নয়নে পিহুর ভয়ের তো চেহারা দিকে তাকিয়ে আছে। চোখে মুখে ভয়ের ছাপ। রোদের মধ্যে পুরো মুখ ঘেমে একাকার হয়ে আছে, একদম মায়াপড়ি। আরে সমস্যা নেই, দোষ কি তোমার একা ছিল নাকি? দোষ তো আমারও ছিল। আমি ফোনে কথা বলতে বলতে হাঁটছিলাম, তোমাকে খেয়াল করিনি। তুমি আমাকে মাফ করবে। পিহু ছেলেটার ব্যবহার দেখে মুগ্ধ হলো। এই না হলে ছেলে মানুষ, কি সুন্দর ব্যবহার। আর ওই ভাইয়াটা নিমুকে কিছু বলতেই পারি না, খালি মারতে আসে আমাকে। ওনাকে আমি জেলে পুরে দিব। ওনার এই ভাইয়াটার থেকে ব্যবহার শেখা উচিত। এবার সামনে আসলে বলবো, কিন্তু আমাকে যদি আবার তাড়িয়ে ধরে তখন কি করব আমি? মনে মনে ভাবছিল পিহু। আমি তিহান চৌধুরী, এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। বাবা মায়ের একমাত্র ছেলে আমি। তোমার পরিচয়?
আমি সানজিদা আফরিন পিহু, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করছি। আমার বাবা মা কেউ নেই, আমি অনাথ আশ্রমে থাকি। তিহান পিহুর কথায় কিছুটা অবাক হয়ে গেল, কিছু একটা ভেবে বলল, আচ্ছা থাকো তাহলে, আজ আমি আসি, আমার একটু কাজ আছে। বলেই দ্রুত স্থান ত্যাগ করলো তিহান। পিহু আশ্রমের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। নিমু চারপাশে চোখ বুলিয়ে দেখলো সকালে রোজ তাকে এখানে নিয়ে আসছিল। আবার কেন নিয়ে আসলো? পার্থক্য শুধু একটাই, সকালে মানুষ ছিল না, এখন পুরো পার্ক ভর্তি মানুষের আনাগোনা। সকালে ভয় লাগলেও এখন ভয়টা আর কাজ করছে না। রোজ কোনো কথা না বলে নিমুকে গাড়ি থেকে বের করে টানতে টানতে নদীর কাছে নিয়ে এসে নিমুকে কোলে তুলে পানিতে ফেলে দিল। ঘটনা এত দ্রুত ঘটায় নিমু বোকার মতো রোজের দিকে তাকিয়ে আছে। নিমু সাঁতার জানায় তার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আশেপাশের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে, এতে নিমুর বেশ অস্বস্তি লাগছে। আমাকে পাগল বলছিলে না? আমাকে মানসিক হসপিটালে রেখে আসা উচিত, তাই না? আমার কথা অমান্য করো তোমার এত বড় সাহস? কাল থেকে তোমাকে কলেজে দেখলে এর থেকে কঠিন শাস্তি পাবে তুমি। আপনি কি মানুষ? সাইকো একটা, এভাবে কেউ কাউকে পানিতে ফেলে দেয়? তাও ভালো, তোমাকে আমি দুপুরবেলা ফেলে দিয়েছি, তুমি আমাকে সকালে ঠান্ডা পানির মধ্যে ফেলে দিয়েছিলে, তবুও আমি রাগ করি নাই। ভাবো তাহলে আমি কতটা ভালো। নিমু রোজের কথায় পাত্তা না দিয়ে উঠে আসতে লাগলে রোজকে একটা লোক এসে একটি রাজাহাঁস দিয়ে গেল। বড় খাঁচায় বন্দি করে রেখেছে। রাজাহাঁস দেখিয়ে বলল, তুমি যদি ভুলেও ওপরে আসার চেষ্টা করো তাহলে এই রাজহাঁসটি আমি পানিতে ছেড়ে দিব। নিমু ছোটবেলা থেকে রাজাহাঁস দেখে খুব ভয় পেত, কিন্তু তার দুর্বলতার কথা এই সাইকোটা কি করে জানলো? নিমুর সামনে আগাতে গিয়েও থেমে গেল। পানির মধ্যে আর কতক্ষণ এভাবে থাকবে? সবাই তাকিয়ে হাসাহাসি করছে। রাগে পুরো শরীর কাঁপছে নিমুর। রাগ করে সাঁতরে অন্যদিকে চলে যেতে লাগলো নিমু। ভুলেও ওইদিকে যেও না বউ পাখি, তোমার জন্য 12টা রাজহাঁস অপেক্ষা করছে, তাকিয়ে দেখো। নিমু তাকিয়ে দেখলো সত্যি নিমুর ইচ্ছে করছে নদীতে ডুবে মরতে, কিন্তু সে সাঁতার জানে, হাজার চাইলেও পারবে না। আপনি আপনার বউকে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেন, বলল রোজ। একটি লোক তাদের কাণ্ড থেকে বউ বাচ্চা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবকিছু। রোজের কথা লোকটি হতভম্ব হয়ে গেল। আপনি পাগল নাকি? আমার বউকে কেন বিয়ে দিতে যাব? তাহলে আমার বউয়ের দিকে কেন তাকিয়ে আছেন? আপনি আপনার বউকে পানিতে ফেলে দিয়েছিলেন কেন? আমার বউ আমার ইচ্ছা যা খুশি তাই করব, তার কৈফিয়ত আপনাকে কেন দিতে হবে? বেশি কথা বললে আপনার বউকে ফেলে দেওয়ার ব্যবস্থা করছি। কি সাংঘাতিক ছেলে রে বাবা! এসব ছেলেকে মানসিক হসপিটালে না রেখে বাইরে কেন রাখছে কে জানে। লোকটির কথা শেষ না হতেই হঠাৎ পানিতে কিছু পড়ার শব্দ পেল। পাশে তাকিয়ে দেখলো তার বউ নেই। এবার নদীর দিকে তাকাতেই লোকটির চোখ ছানা বড় হয়ে গেল। রোজ সত্যি ওনার বউকে পানিতে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছে। 4টি মেয়ে এসে লোকটির বউকে পানিতে ফেলে দিল। নিমু হা হয়ে তাকিয়ে আছে। পাগলামির একটা সীমা থাকা উচিত। লোকটি রোজের দিকে তাকিয়ে তেড়ে আসলো। রোজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আদর খাওয়ার খুব শখ হয়েছে না? আদর যদি খেতে ইচ্ছা হয় তাহলে আমার কাছে আসবেন, আর যদি বাঁচার ইচ্ছা থাকে 10 মিনিটের মধ্যে বউকে নিয়ে পালিয়ে যান। কিছুটা শাসিয়ে বলল। রোজের এমন কথায় লোকটি ভড়কে গেল। তোমার অসভ্যতামির ফল তুমি পাবে বলেই চোখ রাঙিয়ে নিজের বউকে নিয়ে চলে গেল। রোজ সেদিকে পাত্তা না দিয়ে নিমুর দিকে তাকালো। কি বউ পাখি, কেমন ফিলিংস হচ্ছে? আর কখনো আমার কথার অবাধ্য হবে? নেমু কারো কথাই চলে না। আপনি যদি ভেবে থাকেন নেমু ভয় পেয়েছে, তাহলে আপনার জন্য এক নদী পানির সমাবেত না। এটা এক নদী হবে না, 1 বালতি হবে। আমি এখন নদীর মধ্যে আছি তাই বললাম, যখন বালতির মধ্যে থাকবো তখন বালতি বলবো। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আপনি আরেকটু আমার সাথে থাকলে আমি এবার পাগল হয়ে যাব। অসহ্য লোক একটা। রোজ কাউকে ফোন করলো। কিছুক্ষণের মধ্যে পার্ক ফাঁকা হয়ে গেল। উঠে এসো। আমি আজ পানিতে থাকবো, পানিতে খাওয়া দাওয়া করবো, পানিতে ঘুমাবো, তবুও আপনার সাথে যাব না। বুঝে বলছো তো? আমি পানিতে নামলে তোমার কিন্তু খবর আছে। রোজ চোখ দিয়ে ইশারা করতেই 12টি রাজাহাঁস ছেড়ে দেওয়া হলো। নিমু পেছনে তাকিয়ে নিমুর চোখ ছানা বড়া হয়ে গেল। আপনি এত বাজে কেন? সত্যি আপনি খুব বাজে একটা মানুষ।
নিমু আর কোনো কথা না বলে পানি থেকে উঠে আসলো। অতিরিক্ত পানিতে থাকার ফলে পুরো শরীর কাঁপছে নিমোর। দু হাত দিয়ে নিজেকে ধরে আছে। রোজের ওপরে ভীষণ রাগ হচ্ছে, ইচ্ছে করছে শেষ করে দিতে তাকে। ভেজা শরীরে তার সামনে থাকতেও অস্বস্তি লাগছে। নিমু সরে যেতে লাগলে রোজ এসে নিমুকে তার দু হাতে আবদ্ধ করে নিল। নিমু ছাড়িয়ে নেওয়ার জন্য ছোটাছুটি করছে, কিন্তু রোজের শক্তির সাথে পেরে উঠছে না। রোজ কোনো কথা না বলে নিমুকে আগলে গাড়ির কাছে নিয়ে আসলো। নিমুকে গাড়িতে বসিয়ে দিয়ে সেও গাড়িতে বসে পড়ল। চলো, তোমাকে আজ পুরো শহর ঘোরাবো। নিমু চোখ বড় বড় করে রোজের দিকে তাকালো। আমি ভেজা কাপড়ে ঘুরে বেড়াবো? আপনার মাথা খারাপ হয়ে গেছে? সেটা তোমার আমার কথা অমান্য করার আগে মনে রাখা উচিত ছিল। আমার কথা অমান্য করার শাস্তি তো তোমাকে পেতেই হবে। বলেই গাড়ি চালানো শুরু করলো। শীতে পুরো শরীর কাঁপছে নিমুর। দু হাত দিয়ে নিজেকে ধরে রেখেছে সে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। গাড়ির মধ্যে এসির পাওয়ারও বাড়িয়ে দিয়েছে রোজ। নিমু আর সহ্য করতে না পেরে বলল, প্লিজ আমাকে আশ্রমে দিয়ে আসুন, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, আমি আর সহ্য করতে পারছি না। নিমুর কথা শুনে রোজ তৃপ্তির হাসি হাসলো। এতক্ষণ ধরে এমন কিছুর আশাই করছিল সে। নিমুর কথায় পাত্তা না দিয়ে রোজ নিজের গাড়ি চালাতে লাগলো। এক পর্যায়ে নিমু সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে গেল। সন্ধ্যায় নিমুকে কোলে নিয়ে আশ্রমে প্রবেশ করলো রোজ। নিমুকে এই অবস্থায় দেখে পিহু অস্থির হয়ে তাদের দিকে এগিয়ে আসলো। এ কি নিমকি সোনা, কি হয়েছে? আপনি কি করেছেন? কথা কম বলো, আমি বাইরে যাচ্ছি, ওর কাপড়টা চেঞ্জ করে দাও। খুব শান্তভাবেই বলল। বলে বাইরে চলে গেল রোজ। পিহু কোনো কথা না বলে নিমুর কাপড় চেঞ্জ করে দিল। পানি এনে সুন্দর করে মুখ মুছিয়ে দিল। তোমাকে আমি শুধু চেঞ্জ করে দিতে বলেছি, সেবা যত্ন করতে বলি নাই। আপনি একটা কথা বলবেন না, বাজে লোক একটা। কি করেছেন ওর সাথে? আপনি চলে যান, না হলে চিৎকার করে সবাইকে ডাকবো। আমার বান্ধবীটাকে মেরে তবে কি আপনার শান্তি হবে? জ্বর আসছে ওর শরীরে। নিমুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল পিহু, নিজের ভালো চাও তো সরে যাও। আমি নিজের ভালো চাই না। কি করবেন? মারবেন? মারেন, এটা ছাড়া আপনি কি পারেন? কি যোগ্যতা আছে আপনার? নিবু আমার বেস্ট ফ্রেন্ড না, আমার বোন হয়। আমার বোনের কিছু হলে আমাকে ছেড়ে কথা বলবো না। রোজ রেগে পিহুর গলা চেপে ধরল। কিছু বলছি না তাই না? খুব বেশি কথা হয়েছে তোমার। আজ তোমার সব কথা আমি বন্ধ করার ব্যবস্থা করছি। বলে আরো জোরে পিহুর গলা চেপে ধরলো। রোজ এত জোরে পিহুর গলা চেপে ধরে আছে, পিহুর দম বন্ধ হয়ে আসতে লাগলো। এক পর্যায়ে কাশি শুরু করে দিল। রোজ কিছু একটা ভেবে পিহুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রোজ পিহুর গলা ছেড়ে দেওয়ার সাথে সাথে পিহু জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো, আর একটু হলেই মরেই যেত। অমানুষ একটা। নিমু ঠিকই বলে, মানসিক হাসপাতালে রেখে আসা উচিত। পিহু ভয়ে জড়সড় হয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে। রোজ নিমুর কপালে হাত দিয়ে দেখলো হালকা জ্বর আসছে, রাতে আরো বেশি হতে পারে। রোজ কিছু একটা ভেবে বেরিয়ে পড়লো। কিরে ভাই তিহান, খুব না ভাব নিচ্ছিলি, এভাবে বাজিতে হেরে গেলি? বলল তিহানের বন্ধু রাফসান। তিনজন বন্ধু মিলে আড্ডায় বসেছে। সকালে বাজি ধরেছিল, যাকে আগে সামনে পাবে তাকে প্রপোজ করবে তিহান। তিহান চৌধুরী হেরে যাবার মতো ছেলেই না। মেয়েটা বড্ড বোকা আর সহজ সরল, ওর সাথে আমার যাবে না। এমন কথা বললে তো হবে না, বাজি যখন ধরেছিস তখন তোর ওই মেয়ের সাথে রিলেশন করতে হবে, বলল রাফি। ওকে ডান, আমাকে একটু সময় দে। ওই মেয়েকে বসে আনা আমার 2 মিনিটের ব্যাপার, বলল তিহান। বলেই সবাই হাসাহাসি শুরু করলো। পরের দিন সকালবেলা নিমু ঘুম ভাঙলো, কোনো রকম উঠে বসলো। পাশে তাকিয়ে দেখলো রোজ একটা চেয়ারে বসে ঘুমিয়ে আছে। কালকের কথা মনে হতেই রাগ মাথায় উঠে বসলো। নিজের দিকে ভালো করে খেয়াল করে দেখে বলল, আমার কাপড় বদলে দিল কে? আমি তো এই জামা পরেছিলাম না, কালকে গাড়িতে ছিলাম। পরে আর কিছু মনে পড়ছে না নিমোর। মনে অজানা ভয়ে সে হানা দিল। চিৎকার দিয়ে পিহুকে ডাকতে শুরু করলো। নিমোর চিৎকার শুনে রোজের ঘুম ভেঙে গেল। সারা রাত ঘুম হয় না তার। সবেমাত্র 2 চোখের পাতা এক করেছে। কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? নিমু রেগে গিয়ে রোজের গালে থাপ্পড় বসিয়ে দিল। আপনি কি মানুষ নাকি জানোয়ার? অমানুষ একটা। কালকে আমার সাথে কি কি করেছেন? আমার কাপড় কে বদলে দিয়েছে? আপনি এখানে কেন? আমি গাড়িতে ছিলাম, এখানে আসলাম কি করে? আমার কোলে করে আসছো, আমাকে ছুতে ইচ্ছা করে বললেই পারো। মশা কামড়ানোর মতো গালে টোকা মারো কেন? জ্বরে তোমার সব শক্তি খেয়ে নিয়েছে।
ঠিক মতো চরটাও দিতে পারো না। তুই উঠে পড়েছিস? তোর শরীর এখন কেমন লাগছে? কালকে খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি। বলল পিহু। কেন? আমার কি হয়েছিল? আমি গাড়িতে ছিলাম, আশ্রমে আসলাম কি করে? কিছুই মনে পড়ছে না। বলল নিমু। তুমি আবার আমাদের মধ্যে ঢুকে পড়েছো? তুমি কি কালকের কথা ভুলে গেছো? ভাইয়া, আপনার ঘুমের প্রয়োজন। সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। আপনি এখন আসতে পারেন। আমি নিমুর কাছে থাকবো। কি বললে? আমি থাকতে তুমি থাকবে কেন? ভয় নেই, ওর থেকে দূরত্ব বজায় রাখবো। বলল পিহু। রোজ পিহুর কথা শুনে কিছু একটা ভাবলো, তারপরে কোনো কথা না বলে বেরিয়ে গেল। তুই ভাইয়াকে মারলি কেন? আগে বল, আমার কাপড় কে বদলে দিয়েছে? আমি দিয়েছি। কালকে সন্ধ্যার সময় ভাইয়া তোকে আশ্রমে নিয়ে আসছে। তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি। তোর অবস্থা দেখে আমি আর ভাইয়ার সাথে প্রচুর ঝগড়া করেছি, মারও খেয়েছি। রাতে তোর প্রচুর জ্বর আসছিল। ভাইয়া সারা তোর সেবা করেছে। কি? উনি তোর গায়ে হাত তুলেছে? ওনাকে আমি দেখে নেব। ওনার সাহস কি করে হয় তোর গায়ে হাত তোলার? আরে নিমু, বাদ দে না। ভাইয়াটা তোকে খুব কেয়ার করে। কাল সারা রাত দু চোখের পাতা এক করে নাই। জানিস তো, আমার জন্য কেউ কোনোদিন এমন করে নাই। অসুস্থ হলে নিজে নিজেই খেয়াল রেখেছি। বড় হবার পরে তো আর কাউকে বলি না অসুস্থতার কথা। বলতে বলতে কান্না করে দিল পিহু। এই পাগলি মেয়ে, কাঁদছিস কেন? তোর বোন আছে না? তোর বোন থাকতে তোকে কখনো কষ্ট পেতে দিবে না। বলল নিমো। আমি জানি তো, সেজন্য অসুস্থ আমার কাছে আসে না। তোর থেকে একটু আদর ভালোবাসা বেশি পাবো বলে। অসুস্থতাও আমার সাথে শত্রুতা করে। হয়েছে, অনেক পাকা পাকা কথা হয়েছে। কলেজে যাবি না? হ্যাঁ যাবো তো, কিন্তু তুই যাবি না? হতাশার সুরে বলল পিহু। নিমো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, আমি কলেজে যাব না। তুই রেডি হয়ে বেরিয়ে পড়। নিমোর কথা মতো পিহু রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ পেছন থেকে ডাক পড়তেই পিহু দাঁড়িয়ে গেল। তিহান পিহুর সামনে এসে দাঁড়ালো। কেমন আছো পিহু? বলল তিহান। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আসলে কালকে ব্যস্ততার জন্য তোমার সাথে ঠিক করে কথা বলতে পারিনি, তাই আজ কথা বলতে আসলাম। কিছু মনে করো নাই তো তুমি? না, কি মনে করব? আমি তো সবকিছু ভুলেই গিয়েছিলাম। আপনাকে দেখে মনে পড়লো সবকিছু। ও রিয়েলি? আমি মনে করেছিলাম তুমি আমার উপর রাগ করে আছো নাকি। আপনি আবার কে? আমি আপনার উপরে রাগ করতে যাব? সেটাই, আমি তোমার কে। থাকুন, আসি। আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ। পিহু, জি বলুন। আজকে কলেজে না গেলে হয় না? না মানে আমরা কোথাও বসে একটু কথা বলতে পারি? দেখুন, আমার জীবন আর 10-5 সাধারণ ছেলের মতো না। পড়াশোনা করব না, বাবা মাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে। আমি টাকার অভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারি না। খুব কষ্ট করে পড়াশোনার খরচ বহন করি। এখন যদি কলেজ মিস দেই তাহলে আমার অনেকটা ক্ষতি হয়ে যাবে। তুমি রাগ করছো কেন? আমি রাগ করছি না ভাইয়া, আমি শুধু আমার মনের ভাব প্রকাশ করেছি। মনে কষ্ট নিবেন না। ভাইয়া, আমি তোমার কোন জন্মের ভাই লাগি? অবাক হয়ে বলল তিহান। নিবু বলছে সব ছেলেরা তার মামা হয়, তাহলে আমার কেন ভাইয়া হতে পারে না? এই নিমুটা আবার কি? আমার বেস্ট ফ্রেন্ড, আমার বোন, আমার সবকিছু। সে কোথায়? তাকে তো দেখছি না। আসলেও অসুস্থ। আচ্ছা চলো না কোথাও গিয়ে বসি। না, আমি কোথাও যাব না, আমার ভয় করে। আরে একদিন কলেজে না গেলে কিছুই হবে না, চলো তো। পিহু ভয়ে ভয়ে তিহানের সাথে গেল। আমরা কোথাও যাচ্ছি, নিমু ফোন করে জানিয়ে দেই। এ না, একদম না। আগে ওনাকে কিছু বলার দরকার নেই। আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। তারপর দুজন মিলে রেস্টুরেন্টে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালো। পিহুর বেশ ভয় লাগছিল। তিহান বেশ বিরক্ত হলো পিহুর ওপরে। আচ্ছা তুমি এমন করছো কেন বলো তো? আমি কি তোমাকে খেয়ে ফেলছি? আমি আশ্রমে যাব, আমার এখানে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার নাম্বারটা দিয়ে যাও। কেন? রাতে ভাত রান্না করে খাবো, তাই। এখন দাও। পিহু আর কোনো কথা না বলে চলে আসলো। তিহান অবাক। আচ্ছা বোকা মেয়ে তো, এই মেয়ের সাথে নাকি আমার রিলেশন করা লাগবে। আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে দাও। পিহু রিক্সার জন্য অপেক্ষা করছিল, তখনই একটি গাড়ি এসে পিহুর সামনে দাঁড়িয়ে পড়ে। পিহু প্রথমে অবাক হলে রোজকে দেখে ভয় পেয়ে যায়।
দ্রুত হাঁটা শুরু করলে রোজ পিহুকে পেছন থেকে ডাক দেয়। পিহু দাঁড়িয়ে পড়ে। পিউ, আসলে কালকের জন্য আমি সরি। তোমার সাথে অমন করা আমার একদমই উচিত হয় নাই। তুমি আমাকে মাফ করবে বোন। আমি আসলে নিমুর পাশে কাউকে সহ্য করতে পারি না, ছেলে হোক বা মেয়ে। আমার থেকে যে নিমুকে বেশি ভালোবাসা দেখাবে আমি তারই ক্ষতি করে দিব। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। পিহু অবাক হয়ে তাকিয়ে আছে রোজের দিকে। কাকে দেখছে সে? সত্যি সত্যি রোজ নাকি মনের ভুল? ভাইয়া, আপনি বলেছেন, আমার বিশ্বাস হচ্ছে না। ভাইয়া বলে যখন ডেকেছো তখন ভাই হিসেবে বোনের খেয়াল রাখার দায়িত্ব আমি নিলাম। আজ থেকে চেষ্টা করব তোমার উপরে কম রাগ করার। তাই বলে এটা ভাববে না তোমাকে নিমুর কাছে যেতে দিব। একদম নিমুর থেকে দূরে থাকবে। আর হ্যাঁ, পারলে আমাকে মাফ করে দিও। পিহু হা করে তাকিয়ে আছে রোজের দিকে। রোজ সেদিকে পাত্তা না দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। রোজ বাসায় আসতেই রোজের আম্মু বলে উঠল, সারা রাত কোথায় ছিলে তুমি? তোমার বৌমার কাছে। আমার সাথে মজা করছো? তুমি আমার বান্ধবী হও যে তোমার সাথে মজা করতে যাব? মামনি, ভাইয়া সত্যি কথা বলছি, তোমার ছেলে প্রেমে পড়েছে গো মামনি। কাল যখন স্কুল থেকে বাসায় ফিরছিলাম দেখি ভাইয়া একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে পার্কের মধ্যে। একদমই বলে ফেললো নিশি। রোজ ড্যাব ড্যাব করে নিশির দিকে তাকিয়ে আছে। কি লজ্জার ব্যাপার। মায়ের সামনে কেন বলতে হলো? আমাকে বলতে পারতি। রোজ রেগে নিশির দিকে তাকালো। আফসানা চৌধুরী নিশির কথা শুনে অবাক হলেন, সাথে খুব খুশিও হলেন। রোজ সেখানে দাঁড়িয়ে থেকে দ্রুত রুমে চলে গেল। কিরে নিশি, সত্যি কথা বলছিস মা? মেয়ে দেখতে কেমন? কোথায় থাকে জানিস কিছু? তাহলে আমরা গিয়ে একটু দেখে আসতাম। আমি মুখ দেখতে পারি না মামনি, তবে মেয়েটা লম্বা, হাত দেখে বুঝলাম ফর্সা আছে। আছে চুলগুলো অনেক বড় বড়। বেশি কিছু দেখতে পারি নাই, গাড়িতে ছিলাম তো আমি। এই মেয়ে যদি পারে আমার ছেলেকে গুছিয়ে নিয়ে সাংসারিক বানাতে, আমার ছেলের একটা সুন্দর জীবন তৈরি করে দিতে। ভাইয়াকে বলো না তাড়াতাড়ি বিয়ে করতে, তাহলে আমার একটা গল্প করার মানুষ হবে। একা একা আর ভালো লাগে না। নিশির কথায় হালকা হাসলো মিসেস আফসানা চৌধুরী। নিমু, জানিস রোজ ভাইয়া আমার থেকে মাপ চেয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, বলল পিহু। তাই নাকি? তা তুই এত তাড়াতাড়ি চলে আসলি যে? এখন তো কলেজ ছুটি দেয় নাই। পিহু আমতা আমতা করে বলল, তুই নাই, আমার একা একা ভালো লাগছিল না, তাই চলে আসছি। ভালোই মিথ্যা বলতে শিখে গেছিস। তুই আমাকে অবিশ্বাস করছিস নিমু? আচ্ছা, বিশ্বাস করলাম। বলে নিমু বাহিরে চলে গেল। আমাকে তুই মাফ করে দিস বোন, তোকে মিথ্যা কথা বললাম। এভাবে নিমুর জন্মদিন চলে আসলো। পিহু সকাল থেকে খুব সুন্দর করে আশ্রমের বাগানটার দিকটা সাজিয়েছে। কাউকে ওদিকে যেতে দেয় নাই। সন্ধ্যাবেলায় নিমুকে সারপ্রাইজ দিবে। এই কয়দিন কলেজে যাওয়া হয় নাই নিমুর। সে একটু শান্তিতে থাকতে চায়। বাড়তি কোনো অশান্তি ভালো লাগছে না। যত দূর পারছে রোজের থেকে দূরে থাকার চেষ্টা করছে। মাগরিবের আজান কানে আসতে নিমু অজু করে নামাজ পড়তে বসে গেল। নিমুর পাশে পিহু জায়নামাজ বিছিয়ে নিল। নামাজ শেষ করে পিহু বলল, নিমকি শোনা, তোর জন্য সারপ্রাইজ আছে। বলেই নিমুর চোখ বেঁধে দিল। আরে কি করছিস? কোনো কথা না, চুপচাপ চল আমার সাথে। বলেই বাগানের দিকে নিয়ে আসলো নিমুকে। নিমুর চোখ খুলে দিতেই দেখলো চারিদিকে অন্ধকার। তুই আমাকে কোথায় নিয়ে আসলি? চারিদিকে অন্ধকার। বলা শেষ হতেই চারিদিকে আলো জ্বলে উঠল। আশ্রমের সবাই আছে। সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে নিমু। আরে এত কিছু কখন করলে তোমরা সবাই? আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেছি। সব পিহু আপুর বুদ্ধি। আমরা শুধু আপুকে সাহায্য করেছি। তারপরে কেক কাটা হলো, সবাইকে নিমু কেক খাইয়ে দিল। পিহু, আমি তাহলে আসি রে। জানিস তো আমি ওই মেয়েটাকে পড়াই চুপ করে। নিমু, আজকে না গেলে হয় না? আজ রোজ ভাইয়া যদি জানতে পারে কি হবে বুঝতে পারছিস? আমি ওনাকে ভয় পাই না। উনি টাকা দিয়ে আমাকে কিনে নিয়েছে নাকি? ওনার সব কথা আমাকে শুনতে হবে? বলে নিমু চলে গেল। রোজ দোকান থেকে নিমুর পছন্দের গোলাপ আর রজনীগন্ধা ফুল কিনে নিল। ফুলগুলো দেখলে খুব খুশি হবে নিমু। আজকে নিমুকে সারপ্রাইজ দিবে, সেজন্য এতদিন খুব একটা নিমুর সামনে আসে না সে। পিহু, নিমু কোথায়? বলল রোজ।
রোজকে দেখে পিহু ভয় পেয়ে গেল। আমতা আমতা করে বলল, নিমু আছে ভাইয়া। আছে তো বুঝলাম, কিন্তু নিমু কোথায়? এই রে, এখন কি উত্তর দিব? ভাইয়াকে মনে মনে ভাবছিল পিহু। নিমু সাইমাকে পড়াছিল। হঠাৎ করে তার ভাই জারিফ এসে তাদের পাশে বসল। সাইমাকে উদ্দেশ্য করে বলল, কিরে সাইমা, আম্মু কোথায়? দেখছি না যে। সাইমা লিখতে লিখতে তার ভাইকে উত্তর দিল, বাবা মা বাসায় নেই, আব্বুর বসের বাসায় দাওয়াত আজ, সেখানে গিয়েছে, ফিরতে রাত হবে। ডাইনিং টেবিলে তোমার খাবার রাখা আছে, খেয়ে নিও। বলেই সাইমা লেখায় মনোযোগ দিল। জারিফ এবার নিমুকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম, কি অবস্থা? দিনকাল কেমন যায়? ভালোভাবে আমার বোনটাকে পড়াবেন, কোনো ফাঁকিবাজি চলবে না। জারিফের ব্যবহারে আজ বেশ অবাক হলো নিমু। কয়দিন হলো পড়াচ্ছে সাইমাকে জারিফ। কোনোদিন এমনভাবে তার সাথে কথা বলে নাই। খুব ভদ্রভাবে কথা বলছে। ছোট বোন বলে ডাকে তাকে। আজ হঠাৎ কি হলো, কেমন করে তাকিয়ে আছে। বেশ অস্বস্তি লাগছে নিমুর। তবুও মুখে হাসির রেখা ফুটিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো যাচ্ছে। আমি কেমন পড়াচ্ছি সেটা না হয় আপনার বোনের থেকেই জেনে নেবেন। বেশ কথা বলতে পারো তো দেখছি। এভাবেই বুঝি বড়দের সাথে কথা বলো? আমি কি আপনার সাথে বাজেভাবে কথা বলছি নাকি? মুখে মুখে তর্ক করছো। আমি তর্ক করতে যাব কেন? আপনি যা বলছেন আমি শুধু তার উত্তরই দিচ্ছি। সাইমা, যা তো, আমার জন্য খাবার নিয়ে আয়। আমি আজ এই রুমে খাবো। দেখবো তোর ম্যাডাম তোকে কেমন পড়াশোনা করায়। কিন্তু ভাইয়া, আমি তো লিখছি, লেখা রেখে কিভাবে যাব? লেখা ছেড়ে উঠে গেলে আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে। তুমি একটু খাও না ভাইয়া। তোর এত বড় সাহস, আমার কথা শুনিস না? রাগ করছো কেন ভাইয়া? তুমি একটু বসো, আমি নিয়ে আসছি তোমার খাবার। বলেই সাইমা চলে গেল। কি হলো পিহু, কথা বলছো না কেন? আসলে ভাইয়া, নিমু টিউশনি করাতে গেছে। কথাটা শোনা মাত্রই রোজের মাথা গরম হয়ে গেল। হাতে থাকা ফুলগুলো ছুঁড়ে মাটিতে ফেলে দিল। নিমিষেই চোখ রক্তিম বর্ণ ধারণ করল। কপালের রগগুলি ফুটে উঠেছে। চিৎকার করে বলে উঠল, নিমু কোথায়? টিউশনি করাতে গেছে। আর তুমি আমাকে বলো নাই কেন পিহু? তোমাকে আমি নিজের বোনের জায়গা দিয়েছিলাম। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে, তোমাকে আমি ক্ষমা করব না। বিশ্বাস করুন ভাইয়া, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারি নাই। নিমু আমাকে কসম দিয়েছিল। আমি ওর ক্ষতি চাইতে পারি বলেন? ও তো আমার নিজের বোনের মতো। নিমু কোথায়? এই যে সামনের বাসাটা দেখছেন, ওখানে ক্লাস 7-এর একটা মেয়েকে পড়ায়। রোজ আর কোনো কথা না বলে চলে গেল। তোকে নিয়ে ওই রোজের খুব অহংকার, তাই না? আমার ভাই তোকে কি এমন করেছিল? তোকে শুধু ভালোবাসার কথাটা বলেছিল, এর জন্য তাকে মেরে ফেলা হলো? তোকে ভালোবেসে সে কি ভুল করেছিল? তোর ভালোবাসা না লাগলে তুই না করে দিতি। আমার ভাইকে প্রাণে মারলি কেন? আপনার ভাই মানে? তিয়াস আমার ছোট ভাই ছিল। মজা করেন? একদিনও তাকে আপনাদের বাসার আশেপাশে দেখি নাই। তিয়াস ছোটবেলা থেকেই নানুর বাসায় থাকে। কলেজের পাশে নানুর বাসা। আর আমি তোকে ওই কৈফিয়ত দিতে যাচ্ছি কেন? দেখুন, ভদ্রভাবে কথা বলুন। আপনি আমাকে ভুল বুঝছেন। নিমুর কোনো কথা না শুনে নিমুর দিকে এগোতে লাগলো জারিফ। অজানা ভয় এসে ধরা দিল নিমুর মনে। এদিকে সাইমা এসে দরজা ধাকিয়ে যাচ্ছে। নিমু দৌড়ে দরজার কাছে যাওয়ার আগেই জারিফ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সমস্যা কি আপনার? এমন করছেন কেন? দরজাটা খুলে দিন, সাইমাকে আসতে দিন। আপনারা যদি এমন করেন তাহলে আমাদের মতো মেয়েরা টিউশনি করাতে গিয়ে নিজেকে নিরাপদ মনে করবে না। আজ আপনার বাবা মা বাসায় থাকবে না। অবশ্যই আমাকে ওনাদের জানানো উচিত ছিল, তাহলে আমি আজ পড়াতে আসতাম না। বাবা মাকে তো আমি বুঝিয়েছি, আজ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ আমাকেই নিতে হবে। তোমার কি মনে হয় আমার বাবা মা তোমাকে এত আদর দিচ্ছে সাইমার পড়াশোনার জন্য? না, তিয়াসের মৃত্যুর প্রতিশোধ নিতে পারি, সেই জন্যই আমাকে কিছু সাহায্য করলো। তার মানে আপনারা সবাই মিলে
প্ল্যানিং করে সব কিছু করেছেন? বাহ, কি সুন্দর বুদ্ধি তোমার। এই জন্যই রোজ তোমাকে এত ভালোবাসে। খালি রোজকে ভালোবাসে দিলে হবে, আমাদেরও তো কিছুটা দাও। নিমুর ইচ্ছে করছে জারিফের গালে কষে থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু এখন রেগে গেলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। নিমু খুব শান্ত হয়েই বলল, দেখুন, আমি আপনার ছোট বোনের মতো, আপনার মুখে এসব কথা মানায় না। আমি কোনো অশান্তি চাচ্ছি না, তাই দরজা খুলে দিন, সাইমাকে ভেতরে আসতে দিন। জারিফ নিমুর কথায় পাত্তা না দিয়ে নিমুর দিকে এগোতে লাগলো। নিমু চারপাশে তাকিয়ে দেখে নিল, হাতের কাছে থাকা ফুলদানিটা নিয়ে জারিফের মাথায় আঘাত করলো। জারিফ ব্যথায় 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরল। নিমুর ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ভয়ে পা যেন এগোয় না। দৌড়ে কোনো রকম দরজার কাছে আসতেই জারিফ নিমুর হাত ধরে ফেলল। এই মেয়ে, তোমার ম্যাডাম কোথায়? সাইমাকে উদ্দেশ্য করে বলল রোজ। নিম্মু আপু আমার রুমে, ভাইয়া আমাকে খাবার আনতে বলেছিল। আমি খাবার নিয়ে এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ করা, ডাকাডাকি করছি, কেউ খুলছে না। কিন্তু আপনি কে? বাসার মধ্যে কি করে আসলেন? সাইমার কথা শুনে রাগে রোজের চোখ রক্তিম বর্ণ ধারণ করল, সাথে কিছুটা ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে সাইমাকে প্রশ্ন করল, তোমার রুম কোথায়? সাইমা ইশারা দিয়ে দেখিয়ে দিল। রোজ দেরি না করে তাড়াতাড়ি রুমের কাছে গেল। গিয়ে দেখলো সাইমা সত্যি কথা বলছে। দরজা ধাক্কা দিয়ে লাথি মেরে কোনো কাজ হচ্ছে না। এই মেয়ে, তোমাদের রুমের চাবি নেই? আছে, এনে দেব? এতক্ষণ তো আমার মাথায় আসে নাই। বলেই সাইমা দৌড়ে গিয়ে চাবি এনে দিল রোজকে। নিমুর কেন জানি আজ ভীষণ রোজের কথা মনে পড়ছে। সে থাকলে আজ তাকে এতটা অসম্মানিত হতে হতো না। এখন নিজেই নিজেকে রক্ষা করতে হবে। জারিফকে মারার ফলে জারিফ একদম কেঁপে গেছে। নিমু একদম কাছে চলে আসছে। নিমুর গাল স্পর্শ করতে যাবে, তখনই রোজ দরজা খুলে জারিফের বুক বরাবর লাথি মারে। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় ওকে স্পর্শ করার? তোকে আজ জ্যান্ত পুঁতে ফেলবো। রোজকে দেখে নিমু যেন প্রাণ ফিরে পেল। ভয়ে রোজকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। নিমুর পুরো শরীর ভয়ে কাঁপছে। রোজ নিজের থেকে নিমুকে সারিয়ে কষে থাপ্পড় বসিয়ে দিল। চুল শক্ত করে ধরে বলল, আমি তোমাকে নিষেধ করেছিলাম না টিউশনি করাতে? তোমার টাকা লাগবে, তুমি আমাকে বলতে। আমার কথা অমান্য করার শাস্তি তুমি পাবে। নিমু ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল। রোজ নিমুকে ছেড়ে দিয়ে জারিফকে মারতে শুরু করলো। জারিফও রোজকে মারতে লাগলো। রোজ এত পরিমাণে রেগে আছে, কোনো দিকে তার খেয়াল নেই। আজ তোকে মেরেই ফেলবো। এই হাত দিয়ে আমার জিনিস ছুঁয়েছিস না? এই হাতকে আমি কি করি দেখ। বলেই জারিফের হাতে আগুন ধরিয়ে দিল। সাইমা ভয়ে চিৎকার করে উঠল। নিমু ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। তোর ভালোবাসার দিকে নজর দিয়েছি, তাই তোর এত ভালো লাগছে। আর তুই আমার ভালোবাসার ছোট ভাইকে মেরেছিস। তখন আমাদের কোথায় লাগছিল, এখন বুঝতে পারছিস? আগুন নেভাতে নেভাতে বলল জারিফ, খুব ভালোবাসি তাই না তোর ভাইকে? আচ্ছা চল, আজ তোকেও তোর ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। বলেই কাকে যেন ফোন করলো। মুহূর্তের মধ্যেই কালো পোশাক পরা এক দল এসে হাজির হলো। ওকে এমনভাবে মারবি রাস্তার কুকুরও ওকে দেখলে ঘৃণা করে। বলেই নিমুকে টানতে টানতে নিয়ে চলে যায় রোজ। আশ্রমে নিয়ে এসে নিমুর পুরো শরীরে পানি ঢেলে দেয় রোজ। তারপরে হাত সাবান দিয়ে ধুইয়ে দিতে লাগে। রোজ এত জোরে হাত ধুইয়ে দিচ্ছে, মনে হয় আজ নিমুর হাতটা ভেঙেই ফেলবে। ওর সাহস কি করে হয় তোমাকে ছোঁয়ার? যত রাগ সব নিমুর হাতের ওপর দিয়ে ঝাড়ছে। পিহুকে ডেকে বলল, 10 মিনিট টাইম দিলাম, তোমার ফ্রেন্ডকে আমার সামনে নিয়ে আসো। পিহু নিমুকে ভেতরে নিয়ে গেল। তারপরে ফ্রেশ হয়ে রুমের মধ্যেই বসে থাকলো নিমু। এখনো ভয়ের মধ্যে আছে সে। আজ যদি রোজ সঠিক সময়ে না আসতো তাহলে কি হতো? তোমার খুব পাকনা গজিয়েছে তাই না? ভাবছিলাম ভালোবেসে বুঝিয়ে তোমাকে আমার কাছে নিয়ে যাব। ভালো কথা, সোনার মেয়ে তুমি না। তোমার পাকনা কিভাবে ভেঙে দিতে হয়
সেটা আমার ভালো করেই জানা আছে। বলেই নিমুর হাত ধরে আশ্রমের বাইরে নিয়ে আসলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? রোজ কোনো কথা না বলে এক প্রকার ধাক্কা দিয়েই নিমুকে গাড়িতে বসিয়ে দিল। ফুল স্পিডে গাড়ি চালানো শুরু করলো। কিছুক্ষণ পরে একটা ছোট বাসার সামনে গাড়িটা থামালো। নিমুকে গাড়ি থেকে বের করে বাসার মধ্যে নিয়ে গেল। নিমুর আগের ঘটনা মনে পড়ে আবার ভয় করতে শুরু করলো। রোজ করতে চাইছেটা কি? আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? কেন দেখতে পাচ্ছ না কোথায় নিয়ে এসেছি? দেখতে পাচ্ছি, কিন্তু কেন নিয়ে এসেছেন? এটাও বলে দিতে হবে কেন নিয়ে এসেছি। বলেই নিমু এগোতে লাগলো। নিমু ভয়ে চোখ বন্ধ করে ফেলল। রোজের কোনো সারা শব্দ না পেয়ে চোখ মেলে তাকাতেই কয়টা মেয়েকে দেখতে পেল। মেয়েগুলোর হাতে অনেকগুলো শপিং ব্যাগ। নিমু বুড়ো কুচকে তাদের দিকে তাকিয়ে আছে। মেয়েগুলো শপিং ব্যাগ থেকে লাল রঙের একটি লেহেঙ্গা বের করলো, সাথে ম্যাচিং গহনা। আপনারা কারা? এগুলো দিয়ে কি করবেন? ম্যাডাম, স্যার আপনাকে রেডি করে দিতে বলেছে। কথা না বলে চুপচাপ রেডি হয়ে নিন। স্যার প্রচুর রেগে আছে। এখন স্যারের কথার অবাধ্য হলে না জানে কি করে বসবে। কেন সাজাতে বলছে জানেন কিছু? বলল নিমু। স্যার কাউকে কোনো কৈফিয়ত দেয় না, তবে সাজসজ্জার জিনিস দেখে বিয়ে বলে মনে হচ্ছে। কিন্তু আমি তো ওনাকে বিয়ে করব না। উনি চাইলেই হবে না। আমারও মতামত বলে একটা বিষয় আছে। আমাদের স্যার যে কাজ দিয়েছে আমরা সেটা করেই চলে যাব ম্যাডাম। এর থেকে বেশি কিছু করা আমাদের কাজ নয়। বলেই মেয়েগুলো নিমুকে সাজাতে লাগলো। নিমু কোনো কথা বলছে না, চুপচাপ ভাবছে কিভাবে এখান থেকে পালানো যায়। একবার যদি পালাতে পারে তাহলে শহর ছেড়ে চলে যাবে। আর পালিয়েই বা যাবে কোথায়? দুনিয়ায় আপন বলতে কেউ নেই। আর কিছু মাথায় আসলো না নিমুর। মেয়েগুলো নিমুকে সুন্দর করে সাজিয়ে দিয়ে চলে গেল। নিমু পালানোর জন্য সুযোগ খুঁজছিল, কিন্তু রোজ তাকে এমন একটা রুমে নিয়ে এসেছে যেখানে একটা জানালা পর্যন্ত নেই। এখানে কোনো মানুষ থাকতে পারে? তখনই নিমুর চোখ যায় সামনে থাকা ড্রেসিং টেবিলের আয়নার দিকে। আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করছে নিমু। সে নিজেই নিজেকে চিনতে পারছে না। অদ্ভুত সুন্দর লাগছে। বউ সাজলে কি প্রতিটা মেয়েকে এত সুন্দর লাগে? নিজেই নিজেকে দেখে অবাক হচ্ছে। এসব ভাবতে ভাবতে সে পালানোর কথাই ভুলে গেছে। দরজা খোলার আওয়াজে নিমুর হুঁশ ফিরল। তার করার কথা ছিল কি, আর সে করলোটা কি এতক্ষণ? রোজ দরজা খুলে নিমুকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যায়। নিমুকে একদম পুতুলের মতো লাগছে তার কাছে। ইচ্ছে করছে নিমুকে জড়িয়ে ধরে বলতে, ভালোবাসি বউ পাখি। কিন্তু সন্ধ্যার কথা মনে পড়তেই সব কিছু নিমিষেই শেষ হয়ে গেল। দু চোখ লাল বর্ণ ধারণ করলো। রোজ কোনো কথাও না বলে নিমুকে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। আমি আপনাকে বিয়ে করতে পারবো না রোজ। জোর করে কোনো সম্পর্ক তৈরি হয় না, তাই আমি আপনার সাথে যাব না। তুমি আমাকে বিয়ে করবে কি না আমি তোমার থেকে জানতে চেয়েছি। তোমার রাজি থাকা লাগবে না, আমি রাজি, এটাই অনেক। তুমি যা করেছো, তোমাকে এখনো আস্ত রেখেছি, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। নিমুর গাল চেপে ধরে বলল কথাগুলো। তারপরে নিমুকে এক প্রকার ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে দিল। তারপরে সেও গাড়িতে এসে বসে গাড়ি চালানো শুরু করলো। আপনি নিজেকে কি মনে করেন? সবাই আমার কথা শুনলেও আমি আপনার কথা শুনবো না। বলেই নিমু চলন্ত গাড়ি থেকে লাফ দেওয়ার জন্য গাড়ির দরজা খুলতে গিয়ে পারল না। রোজ আগে থেকেই গাড়ির দরজা লক করে দিয়েছে। এত ছুটোছুটি করে লাভ নেই পাখি, তুমি রোজের খাঁচায় বন্দি। চাইলেও তোমার মুক্তি নেই, বৃথা চেষ্টা করো না। নিমুর আজ ভীষণ বাবা মায়ের কথা মনে পড়ছে। আজ তারা বেঁচে থাকলে, নিমুর পাশে থাকলে নিমুর জীবনটা হয়তো অন্যরকম হতো, সুন্দর একটা জীবন পেত। আল্লাহ কেন তার ভাগ্য এমন করে দিল? ভাবতে ভাবতেই নিমুর দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আপনি একটা সাইকো, মানুষ না, অমানুষ একটা। আর যাই হোক, আপনার সাথে থাকা যায় না। সংসার তো দূরে পড়ে থাকলো। নিমুর কথায় রোজ রেগে গাড়ি থামিয়ে দিল। রোজ গাড়ি থেকে নেমে নিমু গাড়ি থেকে বের করে টানতে টানতে বাসার ভেতরে নিয়ে যেতে লাগলো। ড্রয়িং রুমে আসতেই নিমুর হাত ছেড়ে দিল। মিসেস আফসানা চৌধুরী, নিশি, নিশির আম্মু, নিশির বড় বোন নিরু, রোজের ছোট চাচি, ছোট চাচির ছেলে রোহান,
সবাই ড্রয়িং রুমে বসেছিল। রোজকে দেখে মিসেস আফসানা চৌধুরী বাদে সবাই অবাক হলেন। মা, তোমাকে না বলেছিলাম তোমার জন্য বৌমা নিয়ে আসতে যাচ্ছি? তোমাকে বিয়ের ব্যবস্থা করতে বলেছিলাম, এখনো কিছু করো নাই দেখছি। যদি না পারতে আমাকে বলতে। মিসেস আফসানা চৌধুরী ভেবেছিলেন তার ছেলে হয়তো মজা করছেন, কিন্তু সত্যি সত্যিই তার ছেলে মেয়ে নিয়ে চলে আসবে তা কল্পনারও বাইরে ছিল। রোজ বাবা, এটা কে? তুমি কাকে ধরে নিয়ে এসেছো? চেনা নেই জানা নেই, যাকে তাকে বললেই বিয়ে করা যায় নাকি? বলল রোজের আম্মু। বিয়েটা নিশ্চয় আপনি করবেন না বড় আম্মু। আমি কাকে বিয়ে করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। আপনারা বিয়ের ব্যবস্থা না করতে পারলে বলে দিন, আমি নিজেই ব্যবস্থা করে নেব। ভাইয়া, তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? মা তো ঠিকই বলেছে, তুমি না জেনে শুনে যার তার সাথে সংসার করবে নাকি? বলল নিরু। আপু তুই চুপ থাক তো, ভাইয়া ভাবিকে আগে থেকেই চিনি, ভাবি তো মাশাআল্লাহ খুব সুন্দর। বলল নিশি। হেই তুই চুপ থাক, কে তোর ভাবি? বিয়ে এখনো হতেই পারলো না, এখনই ভাবি ডাকা শুরু করে দিয়েছিস। বলল নিরু। আম্মু, তুমি ব্যবস্থা করবে নাকি আমি চলে যাব? বলল রোজ। বাবা আগে শান্ত হ, তোর বাবা আর বড় আপু বাসায় ফিরুক, তারপরে সবাই মিলে সিদ্ধান্ত নিব। তখনই নিমু চিৎকার করে বলে উঠল, হ্যাঁ আন্টি, তাই করুন। সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে ওনাকে কোনো ভালো মানসিক হসপিটালে রেখে আসবেন। এমন পাগল ছেলেকে কোনো সাধারণ মানুষের মধ্যে রেখেছেন শুধু শুধু মানুষের জীবন নষ্ট করার জন্য। আপনারা এই পাগল ছেলেকে বোঝান। আর যাই হোক, এমন মানুষকে ভালোবাসা চায় না, তার সাথে সংসার করা চায় না। আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই না। মানসিক রুগী আপনার ছেলে, ভালো কোনো ডক্টর দেখান। রোজ রেগে নিমুর গালে থাপ্পড় বসিয়ে দিল। নিমু তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। রোজ নিমুর কাছে গিয়ে নিমুর গলা চেপে ধরতে যাবে, তখনই আফসানা চৌধুরী ছেলের গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। নিমুকে তুলে দু হাতে নিমুকে বুকে জড়িয়ে নিলেন আফসানা চৌধুরী। এটা তোমার কেমন ব্যবহার রোজ? আমরা তোমাকে এই শিক্ষা দিয়েছি তুমি না ওকে ভালোবাসো? কোথায় ওকে ভালোবেসে বুঝিয়ে বলবে তা না করে তুমি ওকে মারছো? তুমি কি ওকে আদৌ ভালোবাসো নাকি সবটাই তোমার পাগলামি? আমাকে বোঝাও, ভালোবেসে বুঝিয়ে বলে কে না বুঝে থাকতে পারে? মা, তুমি জানো না ভালো কথা শোনার মতো মেয়ে ও না। তোমার কি মনে হয় আমি ওকে ভালোভাবে বলি নাই? অনেক চেষ্টা করছি বোঝানোর, কিন্তু ও বোঝে নাই। আমি আর কারো কোনো কথা শুনতে চাই না। এখনই যদি বিয়ের ব্যবস্থা না করো তাহলে আমি নিজেই ব্যবস্থা করে নিচ্ছি। তুই একটু অধৈর্য হয়ে পড়ছিস কেন বলতো? আমি কি তোকে বলেছি তোকে বিয়ে দিব না? আগে তুই শান্ত হ। দেখেছো আফসানা, তোমার ছেলে এখনই ওই মেয়ের জন্য কি পাগলামি করছে। বিয়ের পরে তো তোমার ছেলে ওই মেয়ের কথায় উঠবে আর বসবে। তোমার কথায় যেমন বড় আব্বু ওঠে আর বসে, সেজন্য তুমি সবাইকে নিজের স্বামীর মতো ভাবছো। আর বউয়ের জন্য পাগল হব না, তাহলে কার জন্য হব? আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার সাহসের তারিফ করতে হয় রোজ। আমি তোমার বড় আম্মু হই, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। রোজ রেগে ড্রয়িং রুমে যা পাচ্ছে ভেঙে টুকরো টুকরো করে ফেলছে। দেখছেন আন্টি, আপনি নিজেই দেখে নিন, আপনার ছেলে একটা সাইকো। এমন ছেলের সাথে কখনো সংসার করা যায় না। ওনাকে মানসিক হসপিটালে রেখে আসুন। তুমি শান্ত হও মা, আমি রোজকে বুঝাচ্ছি। বলেই মিসেস আফসানা চৌধুরী রোজের দিকে এগিয়ে গেলেন। রোজ থামো, এসব কি করছো তুমি? নিজেই দেখো তোমার ব্যবহার কেমন। তুমি যদি বিয়ে করতে চাও তাহলে সবকিছু নষ্ট করে দিচ্ছ কেন? আমরা বিয়ের আয়োজন কোথায় করব? এগুলো পরিষ্কার করতে সময় লাগবে না? সব সময় পাগলামি করে চলে না। মিসেস আফসানা চৌধুরীর কথা শুনে শান্ত হয়ে রোজ বলল, তাহলে তোমার বোনেরও শেখা উচিত কোথায় কখন কি কথা বলতে হয়। আবার আমার মুখে মুখে কথা বলছো? দিব একটা থাপ্পড় বেয়াদব ছেলে। তোমাকে এত কষ্ট করে মানুষ করেছি এই দিন দেখার জন্য? ছোটবেলার সবকিছু ভুলে গেছো? ছোটবেলার কথা বলতেই একদম স্তব্ধ হয়ে গেল রোজ। পুরো ড্রয়িং রুম জুড়ে পিন পিন নীরবতা চলছে। এখন কথা বলার মানেই আগুনে ঘি ঢালা। রোজ, আমি এই মেয়ের সাথে একান্ত কিছু কথা বলতে চাই। আমার ছেলের বউ হিসেবে সে কেমন আমার জানার অধিকার আছে, নাকি সেটাও আমি পাবো না?
সংসার কি তুমি করবে? আমি দেখে নিয়েছি, এটাই অনেক। আর ওর নাম এই মেয়ে না, ওর নাম নিমু। নিমু বলে ডাকবে, না হলে বৌমা ডাকবে, বলল রোজ। নিমু নাম শুনেই রোহান চমকে নিমুর দিকে এক পলক তাকিয়ে দেখল। তুমি যদি আর একটা কথাও বলেছো, আমি কিন্তু কি করব তুমি নিজেও জানো না। তুমি যদি পাগল হও তাহলে আমিও পাগলের আম্মু ভুলে যেও না। নিমু অবাক হয়ে রোজের আম্মুর দিকে তাকিয়ে আছে। যেমন ছেলে তেমন তার মা, কেউ কারো থেকে কম না। এই জন্যই ছেলেটা পাগল হয়েছে, মনে মনে ভাবছিল নিমু। নিমু, আমি তোমার সাথে কিছু কথা বলতে পারি? আপনার এই পাগল ছেলেকে বিয়ে করতে বলবেন না দয়া করে। আমি তোমাকে কিছু কথা বলবো, তারপরে তোমার যেটা ইচ্ছে হবে তুমি সেটাই করবে। রোজও কিছু করতে পারবে না। বলেই নিমুর হাত ধরে চলে গেল। যাওয়ার আগে ড্রয়িং রুমে পরিষ্কার করতে বলে গেল রহিমা খালাকে। রোজের আম্মুর বলা কথাগুলো শুনে নিমুর চোখে পানি চলে আসলো। সে কি বলবে বুঝতে পারছে না। মানুষের জীবনে এত কষ্ট বুঝি? বাবা মা না থাকার জন্য এত কষ্ট সে কখনো পায় নাই। আমি জানি মা, ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করাটা কতটা কষ্টের। আমি তোমাকে জোর করব না। তুমি আমার ছেলেকে একটা সুযোগ দাও, কথা দিলাম কখনো ঠকবে না। আমার ছেলেটা তোমাকে বড্ড ভালোবাসে, তাই তোমার জন্য এত পাগলামি করে। আমার ছেলে অনেক কিছুর জন্য পাগলামি করেছে, জিনিসপত্র ভাঙচুর করেছে, কিন্তু এই প্রথম একটা মেয়ের জন্য ওকে এত পাগলামি করতে দেখেছি, কষ্ট পেতে দেখেছি। আমার ছেলেকে তুমি নিজের মতো বানিয়ে নিও মা। আমি জানি তোমার কথা ঠিক শুনবে। দুদিনের দুনিয়ায় আর কতদিন থাকবো বলো? আমি আর রোজের বাবা ছাড়া আপন বলতে কেউ নেই ওর। আমরা না থাকলেই সবার আসল রূপ বেরিয়ে আসবে। পৃথিবীর মানুষ নিমেষেই রং বদলে ফেলতে পারে, যা তোমার নিজের সাথে না ঘটলে বুঝতে পারবে না। তুমি একটা সুযোগ দাও আমার ছেলেকে। আমি কিন্তু অনাথ, আমার বাবা মা কেউ নেই। ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি। আমাকে বিয়ে করলে টাকা পয়সা, বাড়ি গাড়ি কিচ্ছু পাবেন না আপনার ছেলে। আজকাল এইসব না দিলে যত পরিমাণ কথা শুনতে হয় একটা মেয়েকে তার শ্বশুর বাড়িতে, এসব কে নাকি আবার যৌতুক বলা যাবে না। আমার থেকে কিছু পাবে না। আপনারা তো খুব বড় লোক, তাহলে নিজেদের মতো বড় লোক বাড়ির মেয়ের সাথে বিয়ের দিন আপনার ছেলের। আমার ছেলে তোমাকে ভালোবাসে, আর সবাইকে এক ভাবা ঠিক না মা। ভালো মানুষ আছে জন্যই পৃথিবী এখনো টিকে আছে। ভালো মানুষ না থাকলে পৃথিবীতে আর কি থাকতো বলো? আমার টাকা পয়সা কিছু লাগবে না, আমার ছেলে খুশি চাই আমি। রোজের বাবা যে টাকা আছে আশা করি তাদের রোজের চলে যাবে, এর জন্য শ্বশুরবাড়ি থেকে যৌতুকের দরকার নেই। আমি কিন্তু অনাথ আন্টি। কিসের অনাথ তুমি? আমি আছি না? আমি থাকতে তুমি নিজেকে অনাথ করছো? আজ থেকে তুমি আমার মেয়ে, আমি তোমার আম্মু। তুমি আমাকে আম্মু বলে ডাকবে। সাইমা ভয়ে এক কোণে জড়সড় হয়ে বসে আছে। সাইমার বাবা মা বাসায় এসে সাইমাকে এভাবে বসে থাকতে দেখে দৌড়ে মেয়ের কাছে আসলেন। অস্থির হয়ে মেয়েকে প্রশ্ন করলেন, আমার মামনির কি হয়েছে? আমার মামনি এখানে বসে আছে কেন? ভাইয়া কোথায়? ওরা ভাইয়াকে নিয়ে গেছে, ভাইয়াকে মেরে ফেলবে। তুমি ভাইয়াকে বাঁচাও বাবা, ভাইয়াকে মেরে ফেলবে। বলতে বলতে অজ্ঞান হয়ে গেল সাইমা। সাইমার আম্মু ভেতরে প্রবেশ করে দেখলো সবকিছু ঠিকই আছে। সাইমার রুমে এসে সাইমার আম্মুর চোখ বড় বড় হয়ে যায়। মনে হচ্ছে সাইমার রুমে ছোটখাটো একটা যুদ্ধ হয়ে গেছে। সাইমার আম্মু দৌড়ে স্বামীর কাছে আসলেন। আমার মনে হয় বাসায় কিছু হয়েছে। সাইমা সত্যি কথা বলছে, আমাদের জারিফকে বাঁচাতে হবে। কিছু একটা করো সাইমার আব্বু। কিছু করে লাভ নেই, রোজ চৌধুরী আপনার ছেলেকে এতক্ষণ উপরে পাঠিয়ে দিয়েছে। সাইমার আম্মু বলল, তুমি? হ্যাঁ আমি। আপনার ছেলে সাইমার ম্যাডামের সাথে অসভ্যতামি করেছিল। আপনার ছেলে যে মেয়েটির সাথে অসভ্যতামি করেছিল, মেয়েটির রোজ চৌধুরীর ভালোবাসার মানুষ। রোজের জিনিসে হাত দেওয়ার শাস্তি তো পেতেই হতো। দেখুন, আপনারা আবার আমার নাম বলে দিবেন না কেমন? আমি আপনাদের ভালো চাই, সেজন্য বলতে আসছিলাম। আমি আসি, আপনাকে কেউ দেখে ফেললে সমস্যা হবে। বলেই মেয়েটি চলে গেল। সাইমার বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। দুই ছেলেকে হারিয়ে তিনি একদম পাথর হয়ে গেছেন। রোজ চৌধুরী, আমি তোমাকে ছাড়বো না। এবার তুমি বুঝবে প্রিয় মানুষ হারানোর যন্ত্রণাটা কি। নিমু রোজের আম্মুর ব্যবহারে খুব মুগ্ধ হলো। মারা বুঝি এমনই হয়। সে ছোটবেলায় খুব কম মায়ের আদর ভালোবাসা পেয়েছে।
মাকে সে কাছেই পেত না।